কাজের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে, সেই প্রশ্নগুলো করতে হবে লাস্টে। মানে লাস্টে আমরা 10 থেকে 15 মিনিট টাইম দেবো, ওই প্রশ্নগুলো মার্ক করে নিজের কাছে মনে রাখতে হবে অথবা খাতায় লিখে রাখতে হবে। আমাদের যখন কাজটা মোটামুটি কমপ্লিট হবে ক্লাসটা, তখন আমাদের ওই 10-15 মিনিটের ভিতর প্রশ্নগুলো করতে হবে। তাহলে দেখা যাবে কাজগুলো একবারে A to Z আমি প্রথম থেকে দেখাতে পারবো, মানে সুবিধা হবে। আর যদি কাজের ভিতরে মনে করেন যে হচ্ছে প্রশ্ন উত্তর এইভাবে চলতে থাকে, তাহলে দেখা যাবে কাজগুলো একটু কম কম আগাবে, ঠিক আছে। ওকে, আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। আর ওই জয়েন্ট মোটামুটি 8 জন হয়েছে, যা হলো আমরা কয়েকজনই শুরু করি। আর ওকে, আমি স্ক্রিন শেয়ার করছি। হুম, সাউন্ড সবাই অফ করে দিলেই সুবিধা হবে। হুম, ওকে, শোনা যায়? ওকে, তাহলে শুরু করি। ওকে, আমরা তাহলে প্রথমে বুঝবো যে ওয়েব ডিজাইন আমরা কেন শিখব। ওয়েব ডিজাইন আমাদের কেন শেখা দরকার, এই বিষয়টা যদি উপলব্ধি ম্যাক্সিমাম মানুষের থাকে, তাহলে আর বেশি আমার বলা লাগবে না। অর্থাৎ আমরা যদি, যেহেতু আমরা ওয়েব ডিজাইন কোর্স করব, সেহেতু ওয়েব ডিজাইনের কোন কোন বিষয়গুলো শিখলে আমরা ফাইবার বলেন আর অন্যান্য মার্কেট প্লেসগুলো বলেন, সব মার্কেট প্লেসগুলোতে মোটামুটি আকারে কাজ করতে পারবো, সেই জিনিসটা জাস্ট আমি দেখব, দেখে আমরা শুরু করব। দেখুন, HTML লিখে যখন আমরা এখানে দেখি বিভিন্ন গিগ পাবলিশড আছে অলরেডি, তো আমরা কয়েকটা দেখব। দেখুন, প্রথমটা লেখা আছে, দেখা যায় সবাই ক্লিয়ার? লেখা আছে আই উইল ডিজাইন ওয়েবসাইট উইথ HTML CSS অ্যান্ড বুটস্ট্র্যাপ। HTML CSS এবং বুটস্ট্র্যাপ এই তিনটা টপিকসের ওপর কাজ করে তার কিন্তু তিনটা অর্ডার রানিং আছে, অর্থাৎ প্রত্যেকটা কাজের কিন্তু চাহিদা আছে। কাজ যদি ভালোভাবে পারা যায়, তাহলে যে কোনো একটা কাজ এক্সপার্ট হয়ে মার্কেট প্লেসে কিন্তু লেগে থাকলে কিন্তু সফলতা আসবেই। তাহলে HTML এবং CSS আমাদের কেমনভাবে শিখতে হবে, যেন যেই রকমই ডিজাইন আমাদের ক্লায়েন্ট আমাদেরকে বলুক, আমরা যেন সেরকম ডিজাইন করতে পারি। কোনো মুখস্থ বা যতটুকু দেখালাম ততটুকু সীমাবদ্ধ এরকম থাকলে কিন্তু শেখা যাবে না। আমরা যতটুকু দেখব এই নিয়ে আরো বেশি সময় নিয়ে রিসার্চ করতে হবে, যে আমার কি শেখা দরকার, আমি এটা পারি কিনা। মানে নিজের আগ্রহটা যত বেশি যে বাড়াতে পারবে, তার স্কিলটা তত বেশি ডেভেলপ হবে। তো সেই কারণে আমরা হলো প্রত্যেকটা ট্যাগ দেখিয়ে তো মনে করেন যে অনেক লেট হবে। আমরা বেসিক্যালি মোটামুটি ট্যাগ দেখাবো। আর যারা হচ্ছে আমাদের গ্রুপে আছেন, আমি মনে করছি যে ম্যাক্সিমাম মানুষ কম্পিউটার প্লাস HTML তারপর এডিটর এই সম্পর্কে অবগত আছেন। একটু একজন রেসপন্স দেন তো, মানে সবাই কি এডিটর বা HTML বেসিক কিছুটা জানেন? ওকে, আমি বলতেছি সব বিষয়েই দিয়ে। এই দাঁড়ান, আরেকজন মনে হয় জয়েন্ট হবে। হ্যাঁ, অ্যাডমিট করি, ঠিক আছে, প্রথম থেকে। হুম, ঠিক আছে। দেখুন, আমরা হচ্ছে কম্পিউটারের কিছু কনফিগারেশন আমাদের চেঞ্জ করে নিতে হয় সর্বপ্রথম যে কাজটা করতে হয়। সেটা হলো, আমরা যখন একটা ইমেজ বা একটা ফাইল দেখি, তার লাস্টে কিন্তু ডট দিয়ে একটা এক্সটেনশন লেখা থাকে, এটা খেয়াল করেছেন? দেখুন, এখানে লেখা আছে জি, এই যে একটা টেক্সট ফাইল, সেই জন্য লেখা আছে .txt। তো সর্বপ্রথম যে যে কাজটা কম্পিউটারে করতে হয়, সেই কাজটা হলো এই ডট এক্সটেনশনটা বেসিক্যালি ম্যাক্সিমাম জায়গায় ডিফল্ট আকারে অফ থাকে, এটাকে প্রথমে অন করে নিতে হয়। কারণ যখন আমরা HTML অথবা CSS ফোল্ডার করব অথবা টেক্সট এডিটরে লিখব, তার আগে যে প্রিপারেশন সেইটা করার জন্য যাদের কম মানে উইন্ডোজ 10 হোক, 7 হোক, 8 হোক, যে উইন্ডোজই হোক না কেন, আপনারা প্রথমেই কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর দেখবেন যে এখানে অনেকগুলো অপশন রয়েছে। তারপর এই উইন্ডোজ 10-এ থাকে ফাইল এক্সপ্লোর অপশন।
আবার উইন্ডোজ 8.1 থেকে ফাইল অপশন, অর্থাৎ যে অপশনই নামটা লেখা থাক এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটা পপ আপ মেনু আপনাদের সামনে আসবে। দেখুন এখানে তিনটাই, ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পর দেখুন, আমি এটা উদাহরণ দিয়ে বুঝি, যে এখানে লেখা ছিল টি ডট টেক্সট, এই যে এটা লেখা ছিল যখন আমার অন ছিল। এই যে এখানে লেখা আছে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস অফ, এটাকে যদি আমি টিক মার্ক দিয়ে দিই এবং অ্যাপ্লাই করি, তাহলে দেখবেন আমার এখানে যে টিএক্সটি ছিল সেটা কিন্তু আর নাই, অর্থাৎ দেখা যাচ্ছে না। আর যদি আমি এখানে টিক মার্কটা উঠে দিয়ে অ্যাপ্লাই অ্যান্ড ওকে করি, তাহলে দেখবেন আমার সেই টিএক্সটিটা চলে আসতেছে। তো আমরা এইচটিএমএল করার জন্য এবং সিএসএস একসাথে শিখব, অর্থাৎ এইচটিএমএল এবং সিএসএস একসাথে ব্যবহার করে একটা ওয়েব টেমপ্লেট বা একটা ওয়েব থিম কিভাবে তৈরি করতে হয় পুরো প্রসেসটা দেখব। তার আগে আমরা এইচটিএমএল যে লিখব সেই এডিটর বিষয়ে আমরা কিছু ক্লিয়ার কনসেপ্ট ধারণা লাভ করি। সেটি হলো আমাদের প্রত্যেকের কম্পিউটারে ডিফল্ট ভাবে নোটপ্যাড বলে একটি অ্যাপ আছে, যেখানে লেখা আছে নোটপ্যাড অ্যাপ। এই নোট এই নোটপ্যাড অ্যাপ দিয়েও আমরা এইচটিএমএল সিএসএস লিখতে পারবো। যদি কেউ একটু অ্যাডভান্স করতে চাই, তাহলে নোটপ্যাড প্লাস প্লাস নামে একটি সফটওয়্যার আছে, গুগলে যে যদি আপনি সার্চ দেন নোটপ্যাড প্লাস প্লাস, দেখুন এসছে নোটপ্যাড প্লাস প্লাস। তো যারা প্রথম নোটপ্যাড প্লাস প্লাস বা এগুলো সম্পর্কে একটু অল্প আইডিয়া আছে, তারা এখানে এসে নোটপ্যাড প্লাস প্লাস এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আমরা যখন ইনস্টল করবো, আমার অলরেডি আছে সব কয়টা ইনস্টল করা, সেই জন্য আমি আর এই নতুন ভাবে ডাউনলোড করছি না। ঠিক আছে, এই যে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলে দেখা যাচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, আপনি যে ভার্সনটা লেটেস্ট ভার্সন সবসময় ডাউনলোড করবেন, ডাউনলোড করে এটা দিয়ে আমরা কাজ করব। এবার যদি যদি আরেকটু অ্যাডভান্স লেভেলে যেতে চান, অর্থাৎ আপনার আর একটু ইজি দরকার, অর্থাৎ আপনি অল্প কোড করবেন কিন্তু লেখা বেশি হয়ে যাবে, অটো রোবোটিক সিস্টেম, তাহলে আপনি দুইটা কাজ করতে পারেন। একটা হলো নোটপ্যাড প্লাস প্লাসে জিন কোডিং সেট করে নিতে পারেন। একটা এক্সটেনশন আছে জিন কোডিং, আপনি কিছু টাইপ করলেন ওটা অটোমেটিকলি তারপরে 2-5 লাইন আপনার অটোমেটিক হয়ে যাবে। তো এটা বেসিক লেভেলে না করাটাই উচিত আমার মতে, কারণ প্রথম অবস্থায় কোডগুলো নিজে হাতে করে করে যখন আপনি লিখবেন, তখন দেখবেন আপনার শেখাটা অনেক বেশি ভালো হবে। আর যদি নোটপ্যাড প্লাস প্লাসকে অ্যাভয়েড করতে চান কেউ, মানে নোটপ্যাড প্লাস ভালো না লাগে কখনো, তাহলে আরো একটি এডিটর আছে, দেখুন আরো ভালো একটা এডিটর সাবলাইম। এই সাবলাইম দিয়ে অনেক ভালো কাজ হয়, এটা আমার ভালো লাগে। নোটপ্যাড প্লাস প্লাসও ভালো। এই যে এখান থেকে ডাউনলোডে যাবেন, ডাউনলোডে গেলে ডাউনলোড মানে এখান থেকে ভার্সন দিয়ে উইন্ডোজ কোনটা আপনি ডাউনলোড করতেছেন, 64 বিট কিনা অপারেটিং সিস্টেম, আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমার ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করছি না। যাদের ডাউনলোড করার প্রয়োজন হবে তারা এখান থেকে পোর্টেবল ভার্সন বা যেটা অপারেটিং সিস্টেম আপনার সেই অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করবেন, তাহলে দেখবেন এটা ওকে হবে। তো আমরা যখন এডিটরে কাজ করব তখন আপনাদের পুরাটাই দেখতে পারবেন। তাহলে আবার ড্রিম ওয়েভার বলে একটি এডিটর আছে, আবার ভিজুয়াল বেসিক বলে একটি এডিটর আছে। তো এডিটর অনেক কয়টা আছে। তো এডিটর যতগুলোই থাক না কেন, প্রত্যেকটা এডিটরে আমরা কিন্তু একই কাজ করব, অর্থাৎ আমরা এইচটিএমএল এবং সিএসএস লিখব, লিখে ওয়েব ডিজাইন করব। সুতরাং এডিটরটা আমাদের বেশি একটা ফ্যাক্ট করবে না, আমাদের যেটা পছন্দ হবে, যার যেটা ভালো লাগবে, সে সেই এডিটরে কাজ করতে পারবো। শুনতেছেন কথা? কোনো প্রশ্ন থাক হ্যাঁ, হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে সেগুলো মার্ক করে করে লিখে রাখবেন, মানে আপনার নোট করে রাখবেন, লাস্টে বলবেন, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ নোট করতে হবে। নোট করলে দেখা যাচ্ছে পরে যেন জি। ভিডিওটা ওকে, আমি এই তো রেকর্ড চলতেছে কান্তেশিয়া। জি চলতেছে, সমস্যা নেই। ওটা আমরা করে রাখতেছি যেন সবাই পরবর্তীতে অসুবিধা না হয়। হ্যাঁ, তাহলে আমরা এখন চলে আসি যে কিভাবে আমরা এডিটরে সেই জিনিসগুলো লিখবো। যে এইচটিএমএল সিএসএস এত কিছু আমরা জানছি, আমরা কিভাবে সেই কাজগুলো করব, সেই কাজগুলো
আমরা এখন দেখব। তবে আরেকটি বিষয়, আমরা যখন কাজগুলো আপনাদের দেব, মানে আমি যখন কাজগুলো করাবো, এই কাজগুলো প্র্যাকটিস করার সময় প্রথম ক্লাসটা বাদে দ্বিতীয় নম্বর ক্লাস থেকে যখন আমরা কাজগুলো করব, সেই কাজগুলো আপনাদের এক এক ধরনের আইডিয়া জেনারেট করতে হবে। মানে ডিজাইন একই রকম করলে হবে না, অর্থাৎ নিজে নিজে একটা লেআউট অঙ্কন করতে হবে। ওই লেআউট যত ভালো হবে, লেআউট অনুযায়ী যদি আপনি এইচটিএমএল সিএসএস ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার যে কোনো ডিজাইন যাই দিক না কেন, আপনি কাস্টম সিএসএস অর্থাৎ এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করে আপনি এটা করতে পারবেন। ও আরেকটি কথা, এই যে পিডিএফ এখানে দেখেন, দেখতে পাচ্ছেন একটা পিডিএফ। আমি এটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ গুলো সব এক জায়গায় করে একটা পিডিএফ ফাইল একটু আগে করলাম। তো এই ফাইলটা আমরা ফেসবুক গ্রুপে দিয়ে দেবো, দিয়ে ওই ট্যাগগুলো আপনারা প্রত্যেকে মানে ব্যবহার করবেন, ঠিক আছে? আমি দেখিয়ে দেবো ব্যবহার করার নিয়ম। সব ট্যাগগুলো মনে করেন যে দেখানো সম্ভব নাই, অর্থাৎ অনেক টাইম লেগে যাবে। আপনারা প্রত্যেকেই ট্যাগগুলো মোটামুটি আকারে একটু পড়বেন, পড়ার পর দেখবেন। আর আমরা এখন শুরু করি আমাদের কোড কিভাবে লিখতে হবে। তো আমি এইখানেই আপাতত একটা ফোল্ডার করতেছি, আপনারা আপনাদের একটা ড্রাইভে করতে পারেন, ঠিক আছে? কম্পিউটারে যেখানে আপনার হার্ড ডিস্ক আছে সেই জায়গায় আপনি করবেন। তো এই ফোল্ডার নিলাম, ফোল্ডার নেওয়ার পর আমরা HTML এবং CSS শুরু করব। তো HTML কথাটির অর্থ আর মনে হয় বলা লাগবে না, সবাই জানেন, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর CSS হলো ক্যাসকেডিং স্টাইল শীট। অর্থাৎ HTML দিয়ে আমরা একটা ওয়েবসাইটের ফরম্যাট স্ট্রাকচার তৈরি করব, আর সিএসএস দিয়ে ওই স্ট্রাকচারে বিভিন্ন রকম ডিজাইন করব। তো আমরা এতক্ষণ ধরে যে ওয়েবসাইটগুলো ঘুরলাম, অর্থাৎ নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম, আমরা প্রত্যেকদিন অসংখ্য ওয়েবসাইটে ভিজিট করি। তো ওইগুলো হলো ওয়েবসাইট, ওইগুলোর ব্যাক এন্ডে অর্থাৎ ওইগুলো তৈরি হয়েছে এইচটিএমএল এবং সিএসএস প্রথম অবস্থায় শুরু থেকেই। আমরা যদি দেখুন, আমরা ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা যদি ওপেন করি, ওপেন করলে আমরা যদি এখানে যাই, যাওয়ার পর রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাই, দেখুন এখানে যদি আমরা যাই তাহলে দেখবেন এই যে ব্রাউজারটা, এই ব্রাউজারটাও কিন্তু সেই এইচটিএমএল এখানে লেখা থাকবে। এই যে কর্নারে একটু খেয়াল করুন, দেখুন দেখা যাবে। অর্থাৎ এই যে এখানে HTML CSS জাভাস্ক্রিপ্ট সব কয়টা এখানে কিন্তু শো করতেছে। আর যেইগুলো শো করে না, অনেক কাজ হয়, সেগুলো হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সুতরাং আমাদের HTML এবং CSS প্রত্যেকটা সেক্টরেই কিন্তু কাজে লাগবে। এই জন্য HTML এবং CSS টা খুব ভালোভাবে বেসিক্যালি কনসেপ্টটা বুঝতে হবে। শুধু মুখস্থ নাই বা শুধু ট্যাগের ব্যবহার নাই, ট্যাগগুলো পুরা কন্ট্রোল শিখতে হবে। তো আমরা এই যে ফোল্ডার করলাম, ফোল্ডারের ভিতরে আমরা দুইটা টেক্সট ডকুমেন্ট নিই। দেখুন এখান থেকে আমি যদি এখানে নিউতে যাই, দেখুন টেক্সট ডকুমেন্ট বলে একটি অপশন আসতেছে। এই অপশনটা যখন আসলো, এই ডট টিএক্সটি, এখানে আমাদের, যেহেতু আমরা এটা এইচটিএমএল ফাইল করব, সেহেতু আমাদের এখানে লিখতে হবে ডট এইচটিএমএল। আর দেখুন এখানে সম্পূর্ণ কিন্তু অংশ সিলেক্ট নাই। এই সম্পূর্ণ অংশ সিলেক্ট করতে গেলে কন্ট্রোল এ চাপতে হবে, মানে কন্ট্রোল প্লাস এ। এ যদি চাপা হয় তাহলে সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে। এখন সম্পূর্ণ যখন সিলেক্ট হয়ে যাবে, আমরা অনেক সময় জানি যে গুগল আমাদের পেজগুলো ইন্ডেক্স করে, গুগল আমাদের হোম পেজটা ইন্ডেক্স করে। সেজন্য আমরা বেসিক্যালি আমরা নাম দিতে পারি ইন্ডেক্স, আর এই ডট দিয়ে এইচটিএমএল, অর্থাৎ ইন্ডেক্স দিলাম এবং ডট এইচটিএমএল, অর্থাৎ ফাইল এক্সটেনশনটা আমরা দিয়ে দিলাম। এবং যদি আমরা ইন্টার প্রেস করি তাহলে দেখুন এটা ইন্ডেক্স ডট এইচটিএমএল, অর্থাৎ এটা হলো এখন ব্রাউজারে ডাইরেক্ট শো করবে। আমরা যদি এখানে ক্লিক করি, আমরা এখানে কোনো কিছু লিখি নাই বলে এই ব্রাউজারটা এখন পুরা ফাঁকা, অর্থাৎ কোনো কিছুই নাই। আমরা যখন এইচটিএমএল সিএসএস কোডগুলো লিখবো, তখন এখানে আমরা আস্তে আস্তে সবগুলো দেখতে পারবো। তো index.html লিখলাম, আরেকজন জয়েন, জি জয়েন করলাম, ওকে। index.html, তো আমি বলতেছি যে HTML এর সাথে সাথেই আমরা CSS টা ব্যবহার করব। তাহলে আমাদের কি হবে, ট্যাগগুলোর পাশাপাশি আমরা পুরো ডিজাইনের কনসেপ্টটা ক্লিয়ার হতে পারবো। সেজন্য আমরা এখানে আরেকটি, আবার একজন জয়েন্ট, ওয়েট, ওকে। এখানে আমরা আরেকটি টেক্সট এডিটর
বা আমরা টেক্সট ফাইল নিই, নিয়ে তার নামটা স্টাইল ডট সিএসএস দিয়ে দিই, অর্থাৎ স্টাইল করবো সেই জন্য, আর কন্ট্রোল এ দ্বারা এটা সিলেক্ট হবে। আমরা সহজে লিখে দিই স্টাইল ডট সিএসএস। এই যে সিএসএস লিখলাম, এটা দ্বারাই বুঝে নেবে যে এটা সিএসএস ফাইল। আর এখানে ডট এইচটিএমএল লিখছিলাম, এটা দ্বারা বোঝা যাবে এটা ইন্ডেক্স ডট এইচটিএমএল। জয়েন সব এখন হচ্ছে। ওকে, এবার দেখুন ইন্ডেক্স ডট এইচটিএমএল এবং স্টাইল ডট সিএসএস। তো আমি, যারা মোটামুটি আকার এইচটিএমএল হালকা পারেন তারা যে কোনো এডিটর ব্যবহার করতে পারেন, আর যারা একদম নিউ আছেন মানে নতুন, তারা নোটপ্যাড নোটপ্যাড না ইউজ করে নোটপ্যাড প্লাস প্লাসটা ইউজ করলে একটু সুবিধা হবে। আর নোটপ্যাড প্লাস প্লাসে জিন কোডিংটা এখন সেট আপ দিবেন না, কারণ সব কোডগুলো নিজে নিজে করতে হবে। যত কোড আপনি নিজে টাইপ করে করবেন তত আপনার শিখাটা পারফেক্ট হবে, অর্থাৎ আপনার কোনো জিনিসগুলো সব আয়ত্ত থাকবে। তো আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে দেখাচ্ছি আপনাদের এখন। এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, যখন আমি এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ গেলাম, যাওয়ার পর রাইট বাটন ক্লিক করলে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার কিন্তু এই ইন্ডেক্স ডট এইচটিএমএলটা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন হয়ে গেল। এটাই আমাদের এডিটর। বেসিক্যালি প্রথম অবস্থায় আমরা এই এডিটর দিয়েই কাজ করব, আমরা আস্তে সাবলাইনে কনভার্ট হয়ে যাব। কিছুদিন পরে আমরা সাবলাইনে লিখবো, তখন আমাদের সুবিধা হয়, মানে আমরা লাইন যখন বুঝে ফেলবো তখন আমরা দ্রুত কাজ করার জন্য ওই এডিটরটা ব্যবহার করব। এবার দেখুন এই জায়গাটাই যদি আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল এ কোথাও কোনো ভুল করি, অর্থাৎ এইচটিএমএল দিতে যদি কোথাও ভুল হয়, তাহলে আমাদের এখানে দেখুন নিচে লেখা আছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল, এই কথাটা লেখা থাকবে না, তখন থাকবে নর্মাল ফাইল। আর নর্মাল ফাইল যদি থাকে, আমরা যতই কোড লিখি না কেন সেই কোডগুলো কিন্তু রান করলে শো করবে না আমাদের আশা অনুরূপ। এজন্য যখন নোটপ্যাড প্লাস প্লাসটা প্রথম যারা ওপেন করবেন তারা একটু খেয়াল করে নেবেন যে এটা আপনার ডট এইচটিএমএল এবং হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল আছে কিনা। যদি থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। এবার দেখুন আমাদের পাশে আরেকটি করেছিলাম স্টাইল ডট সিএসএস, এটাও আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করে নিলাম। দেখুন এই যে স্টাইল ডট সিএসএস, এখানে আমাদের আসছে ক্যাসকেড স্টাইল শিট, অর্থাৎ এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এবং স্টাইল ডট সিএসএস, ইন্ডেক্স ডট এইচটিএমএল আমরা যে এইচটিএমএল ট্যাগগুলো এবং অন্যান্য প্রাসঙ্গিক জিনিসগুলো লিখবো, সেইগুলোর সাথে দিয়ে একটা ডিজাইন আমরা তৈরি করতে পারবো, স্ট্রাকচার। সেই স্ট্রাকচারকে একটু কালার, একটু অ্যানিমেশন, একটু বিভিন্ন রকম প্যাডিং, মার্জিন ইত্যাদি এইগুলো দিয়ে আরো সৌন্দর্য সাজানো, এই সাজাবো হচ্ছে এই পেজটাতে, অর্থাৎ সিএসএস। আরেকটি বিষয়, এই যে সিএসএস আমরা ব্যবহার করা দেখতেছি প্রথম থেকেই, এই সিএসএস আমরা তিন ভাবে ব্যবহার করতে পারবো। তিনটা প্রক্রিয়ায় বা তিনটা ওয়েতে আমরা সিএসএস এইচটিএমএল এ ব্যবহার করতে পারবো। একটি হলো আমরা যেটা লিখলাম, দেখুন এইচটিএমএল ফাইলটা হলো এটা, আর সিএসএস ফাইলটা হলো এইটা, এখানে আমরা সিএসএস লিখবো। তো এটাকে বলা হয় এক্সটার্নাল, আর আমরা ইন্টারনাল এবং ইনলাইন সেগুলো লিখতে লিখতে আপনাদেরকে বুঝাচ্ছি। তো দেখুন আমরা প্রথমে এইচটিএমএল সম্পর্কে যদি বলি, এইচটিএমএল বর্তমান ভার্সন আমাদের HTML5টা বেশি অনেক দিন ধরেই কিন্তু ফেমাস, অর্থাৎ HTML5। তো HTML5টা আপনার ডিক্লেয়ার করার জন্য আপনাকে, যারা একটু মোটামুটি ধারণা আছে তারা কিন্তু জিনিসগুলো মানে ক্লিয়ার বুঝতে পারবেন বা ইয়ে হবে, আর যারা নতুন তারাও বুঝতে পারবেন, সেজন্য আমি পুরাটাই বলতেছি। যারা একটু ভালো পারেন তারা এই জিনিসগুলোকে কোনো রকম মানে একটু বিরক্তি ভাব নেবেন না যেন, কারণ প্রথম থেকে যারা অনেকে আছে যে যারা একদম নতুন তারা ভালোভাবে দেখবেন। তো দেখুন আমি লেস দেন গ্রেটার দেন যে চিহ্ন দেওয়া আছে আমাদের, এই চিহ্নগুলো দিয়ে আমরা লিখব। তারপর একটি বিস্ময়কর চিহ্ন বা আমরা দিলাম, দেওয়ার পর আমাদের ডকুমেন্ট টাইপটা কিরকম, আমরা যে ডকুমেন্টটা লিখবো এখানে এই ডকুমেন্ট টাইপটা কি ডকুমেন্ট সেইটা আমাদের উল্লেখ করে দিতে হবে। সেজন্য আমরা লিখব ডক টাইপ। দেখুন আমরা ডক টাইপ লিখলাম, ডক টাইপ মানে ডকুমেন্ট টাইপ, এই ডকুমেন্টটা কোন ধরনের সেই ডকুমেন্টটা আমাদের এইচটিএমএল। এবং আমরা আমাদের লেস দেন গ্রেটার দেন যে বন্ধনী আছে এই বন্ধনীটা আবদ্ধ করে দিলাম, অর্থাৎ এখানে শুরু করলাম এবং এখানে শেষ করলাম। এটা বেসিক্যালি নরমালি কোনো রকম ট্যাগ আমরা এখনো ভালোভাবে ইউজ করি নাই। তাহলে দেখুন আমরা যদি কোথাও কোনো ভুল করি, নোটপ্যাড প্লাস প্লাস এর একটু সুবিধা আছে, আমরা মনে করুন এই
এই চিহ্নটা দেব না। না দিয়ে যদি আমরা এখানে এন্টার দিই তাহলে দেখবেন এখানে কোনো কালার হচ্ছে না। এই জন্য আপনারা যখন ট্যাগগুলো প্র্যাকটিস করবেন তখন দেখবেন কোথাও ভুল হয়ে গেলে এই কালারগুলোই একটু আপনার সহযোগিতা করতে পারবে, অর্থাৎ আপনি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার কোথায় মিস্টেক হয়েছে। আর এইচটিএমএল আমরা তো এই যে ডক টাইপ এইচটিএমএল, এটা এইচটিএমএল5 এর জন্য আমরা বেশিরভাগ সময় লিখি। কেউ যদি এই লাইনটা না লেখে তাও কিন্তু তার প্রোগ্রামগুলো রান করবে। তবে আপনারা চেষ্টা করবেন এই ডক টাইপ এইচটিএমএল এই কথাটা উল্লেখ করে দেবেন, তাহলে এইচটিএমএল5 ডকুমেন্ট টাইপ যে এইচটিএমএল এটা আমাদের বোঝা যাবে বা শিওর হওয়া যাবে। এবার আমরা যে এইচটিএমএল লিখব সেই জন্য আমরা ট্যাগ ব্যবহার করব বিভিন্ন রকমের। এই ট্যাগগুলো সাধারণত দুই ধরনের হয়, একটা হলো ডাবল ট্যাগ আর একটা হলো সিঙ্গেল ট্যাগ। ডাবল ট্যাগ মানে দুইটা, অর্থাৎ আমরা দুইবার বুঝছি, আর সিঙ্গেল মানে একবার। তাহলে আমরা আমাদের প্রথমটা লিখি আমরা, দেখুন একটু বলছি, দেখুন HTML লিখলাম, এটা মুছে দিয়ে আমি আগে পরে লিখি তাহলে ক্লিয়ার হওয়া যাবে ভালো। দেখুন এখানে আমরা লিখলাম HTML এবং বন্ধনী ক্লোজ করলাম। তো এটা আমাদের প্রথম অংশ। আমরা যদি আরেকটু শর্টকাট শিখে নেই, দেখুন আমাদের কার্সরটা এখানে রয়েছে। এবার যদি আমি কিবোর্ডের শিফট এবং হোম প্রেস করি তাহলে এই কার্সরের বাম পাশ সম্পূর্ণটা সিলেক্ট হবে, এবং কন্ট্রোল ধরে ডি যদি আমি প্রেস করি তাহলে এই অংশটা এখানে পেস্ট হয়ে যাবে, মানে কপি হয়ে পেস্ট হবে। তো দেখুন এখানেও এইচটিএমএল এবং এখানেও এইচটিএমএল। তো আমাদের একটা শুরু হবে এবং একটা শেষ হবে, অর্থাৎ স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ। তো স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগের মধ্যে পার্থক্য বা যেটা দেখতে পারে আমরা একটা ব্যাকস্ল্যাশ অর্থাৎ স্ল্যাশ, অর্থাৎ এইটা আমাদের HTML শুরু এবং এইটা আমাদের HTML শেষ। তো আমাদের যা কিছু করতে হবে এই HTML ট্যাগের মাঝখানে করতে হবে। আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, যখন একটি ট্যাগ লিখবেন, ট্যাগ লেখার পর নতুন আরেকটি ট্যাগ আপনি HTML লিখবেন, তখন একবার ট্যাব ইউজ করবেন একটা করে। তাহলে কি হবে, আপনার বুঝতে সুবিধা হবে যে HTML ট্যাগ আমার এই জায়গায় এবং অন্যান্য নতুন ট্যাগগুলো আমার এইভাবে পর্যায়ক্রমে সিরিয়াল ভাবে লিখবেন, তাহলে সুন্দর লাগবে জিনিসটা। এবং আপনি যখন অনেক কোড করবেন তখন আপনার বুঝতে সুবিধা হবে যে কোন লাইনটা আমি কেন ব্যবহার করছি এবং কোন ট্যাগটা শুরু হয়েছে এবং কোন ট্যাগটা শেষ হয়েছে। কারণ HTML এবং CSS বা ওয়েব ডিজাইন আমরা যখন করব কোডিং এর মাধ্যমে, এই কোডিং গুলো যদি অল্প পরিমাণে ভুল হয়, মনে করেন আমি এই স্ল্যাশটা দিলাম না আর সমস্ত কোড আমি ঠিক রাখলাম, তাহলে কিন্তু আমার কাজ হবে না, মানে আমার ইরর দেখাবে, অর্থাৎ আমার রান করলে আমার সঠিক ফলাফলটা আমি পাবো না। এবার দেখুন আমরা HTML লিখলাম এবং এখানে ট্যাব ব্যবহার করলাম যেন এই যে ট্যাগ শুরু শেষ এটার থেকে আলাদা হয়ে, দেখুন একটা দাগ দিয়েছে, এবং এখানে আমরা নতুন ভাবে আরো কিছু ট্যাগ ইউজ করব। তো এই এই যে বেসিক যে ট্যাগগুলো লিখছি এই ট্যাগগুলো কিন্তু প্রত্যেকটা প্রজেক্টে আপনার লাগবে। আমরা যখন যে কোয়েরি করব তখন এই ট্যাগগুলোটা কুইক প্লাগ করে ফেলবো, অর্থাৎ কুইক ভাবেই আমরা যেন পাই সেরকম করে ফেলবো। তখন আর এত আপনার কষ্ট করে লেখা লাগবে না, কিন্তু প্রথম অবস্থায় আমরা এগুলো সম্পূর্ণ লিখবো। তো দেখুন HTML, এই HTML এর ভিতরে আমরা দুইটা পার্ট করতে পারবো। একটা হলো হেড অংশ মানে উপরের অংশ, এবং আরেকটি হলো বডি অংশ। তো আমরা যে ব্রাউজারগুলো দেখি, অর্থাৎ যত ব্রাউজার বা যত ওয়েবসাইট আছে, প্রত্যেকটা ওয়েবসাইটের বডির ভিতরে যা যা লেখা হয়, যে কন্টেন্টগুলো দেওয়া হয়, অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স, অ্যানিমেশন ইত্যাদি কন্টেন্টগুলো দেওয়া হয়, সবগুলো কিন্তু বডির ভিতরে দেওয়া হয়। আর হেডের ভিতরে শুধুমাত্র এই যে টাইটেল, দেখুন এখানে এই যে এটা তো লেখা আছে যে নোটপ্যাড প্লাস প্লাস, এই জিনিসটা কিন্তু এই যে সফটওয়্যারটার বা এডিটরটার টাইটেল সেটা কিন্তু উপরে আছে, সেটা কিন্তু এখানে নাই। আবার দেখুন এখানে মেনুগুলো আছে। তো এইভাবে আপনার পছন্দ অনুযায়ী বা লেআউট অনুযায়ী আপনি ডিজাইন করবেন। তো বেসিক যে জিনিসগুলো লাগবেই সেটি হলো HTML ট্যাগের ভিতরে আপনি হেড একটি অংশ নেবেন এবং বডি আরেকটি অংশ নেবেন। তো দেখুন আমি হেড সেরকম ভাবে কপি করবেন, অর্থাৎ এখানে কার্সর থাকার পর আপনি শিফট হোম প্রেস করবেন, তাহলে এই পাশেরটুকু সবটুকু সিলেক্ট হবে এবং কন্ট্রোল ডি প্রেস করলে এখানে পেস্ট হয়ে যাবে, এবং এখানে আপনি একটি সেলাই দিয়ে দেবেন। তাহলে এই ট্যাগটা কি ট্যাগ বুঝতে পারছেন, এটা কিন্তু ডবল, অর্থাৎ যেই ট্যাগটায় আমরা দুইবার একই কথা লিখি, দেখুন এখানেও হেড লিখছি এবং এখানেও হেড লিখছি, এটা হলো ডাবল ট্যাগ।
আর যদি আমরা একবার লিখতাম তাহলে সেটা আমাদের সিঙ্গেল ট্যাগ হতো, সেটা আমরা দেখবো একটু পরেই। দেখুন হেড ট্যাগের ভিতরেই আমরা অপশন করলাম এবং ট্যাব ব্যবহার করলাম। এবার আমরা আরেকটি বডি ট্যাগটা লিখে ফেলি আগে, তাহলে আমাদের সুবিধা হবে। এই বডি ট্যাগের ভিতরে আমরা যা কিছু লিখবো সেটাই কিন্তু আমরা হলো আমাদের ব্রাউজারে বা আমাদের ওয়েবসাইটে দেখতে পারবো আর কন্টেন্ট আকারে। দেখুন শিফট হোম এবং কন্ট্রোল ডি। আপনারা শর্টকাট এবং দ্রুত আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনাদের স্পিডটা বেড়ে যাবে। অর্থাৎ আপনারা প্রত্যেক দিন যদি প্র্যাকটিস করেন তখন কোনো সমস্যাই হবে না। তো আমাদের দেখুন এটা হেড অংশ এবং এটা বডি অংশ। তো হেড অংশের ভিতরে আমরা এখানে স্টাইল ডট সিএসএস করছি। এই স্টাইল ডট সিএসএস এবং ইন্ডেক্স ডট এইচটিএমএল দুইটা আলাদা আলাদা ফোল্ডার। তো আমাদের এই ফোল্ডারে সিএসএস যদি আমি করি, এই ফোল্ডারে যেন কাজ হয় অর্থাৎ লিঙ্ক হয়, সেই জন্য আমাদের এই হেড অংশে কিছু কাজ করে দিতে হবে। অর্থাৎ আমরা কিছু ট্যাগের মাধ্যমে আমাদের ওই জিনিসটাকে লিঙ্কিং করিয়ে দেব। তো তার আগে আমি যেটা বললাম যে নোটপ্যাড প্লাস প্লাস যেমন একটা দেখা যাচ্ছে যে টাইটেল, তো আমরা যদি আমাদের এরকম একটা টাইটেল দিতে চাই তাহলে আমরা এরকম ভাবে টাইটেল ট্যাগটা ইউজ করতে পারি। দেখুন টাইটেল ট্যাগ এটাও কিন্তু ডাবল ট্যাগ। তো টাইটেল ট্যাগের ভিতরে আমরা মনে করেন এটা দিলাম, আমরা বেসিক্যালি কোনো নাম দিলাম না, জাস্ট এটা যে টাইটেল ট্যাগ সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম যে দিস ইজ পেজ টাইটেল। তো এইটা কন্ট্রোল এস দিলেও সেভ হবে। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করি তাহলে আমাদের এটা সেভ হয়ে যাবে এবং এই জায়গাটায় সবুজ চিহ্ন দেখা যাবে। তো এখন যদি আমরা শুধুমাত্র এতটুকুই লিখলাম টাইটেল এবং দিস ইজ পেজ টাইটেল, যদি আমরা আমাদের ব্রাউজারে রান করি দেখি যে আমরা কি করলাম এতক্ষণ, কোথায় কি দেখা যাচ্ছে, তাহলে এই যে রান অপশন, যারা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন তারা এগুলো জানেন। দেখুন এখানে অনেক কয়টা ব্রাউজার আছে, আপনার কম্পিউটারে যে ব্রাউজারটা ভালো বা আপনার ভালো লাগে সেই ব্রাউজার আপনি রান করবেন, তাহলে দেখেন দেখা যাবে ওখানে আমরা যতটুকু কোড করব ততটুকু কোনটা আছে বা কি আসতেছে সবকিছু আমরা দেখতে পারবো। তো দেখুন আমরা নোটপ্যাড প্লাস প্লাস থেকে যা লিখছিলাম আমরা শুধুমাত্র এখানে লিখেছি এইচটিএমএল এর ভিতরে টাইটেল দিস ইজ পেজ টাইটেল, বা এখানে আপনি আপনার ওয়েবসাইটের নাম বা যে কোনো কিছু দেবেন সেই নামটাই কিন্তু আপনার শো করবে। এই যে দিস ইজ পেজ টাইটেল মানে একদম টাইটেলের উপরে। আর এই যে এখান থেকে দেখুন এই যে এই ব্রাউজারের যে এই অংশটা, এই অংশটাই হলো বডির ভিতরে আমরা যা কিছু লিখব বা বডি ট্যাগের ভিতরে যা কিছু আমরা দিতে চাবো, যেভাবে ডিজাইন করতে চাবো সেইভাবে আমাদের কিন্তু হবে। আর টাইটেল ট্যাগটা এখানে কিন্তু শো করবে না, একদম পেজের উপরে আমাদের ওটা শো করে থাকবে। তো টাইটেল ট্যাগটা বেসিক্যালি কোনো বিষয় নাই, অর্থাৎ আমরা খুব সহজে পারবো। এবার আমরা এই যে সিএসএস যেহেতু ব্যবহার করা একবারে দেখব, সেই জন্য আমাদের এখানে লিঙ্ক ট্যাগ ব্যবহার করতে হবে। যদি আমরা লিঙ্ক ট্যাগ ব্যবহার করি তাহলে আমরা এইচটিএমএল এর সাথে সিএসএস টা খুব সহজেই কানেক্ট করতে পারবো। তো দেখুন আমরা যদি লিঙ্ক ট্যাগটা ইউজ করি, তো এতক্ষণ আমরা দেখেছি প্রত্যেকটা ডাবল ট্যাগ, দেখুন টাইটেল টাইটেল, কিন্তু এই লিঙ্ক ট্যাগটা আমাদের আর ডাবল লেখা লাগবে না। লিঙ্ক ট্যাগটা হলো সিঙ্গেল ট্যাগ। দেখুন সিঙ্গেল ট্যাগ লেখার নিয়মটা যে আমি লিঙ্ক কথাটা একবার লিখলাম, লেখার পর স্ল্যাশ দিয়ে আমাদের বন্ধনী ক্লোজ করলাম, অর্থাৎ লেস দেন গ্রেটার দেন যেটা আছে সেটা আমরা ক্লোজ করে দিলাম। কিন্তু টাইটেল বা এইচটিএমএল বা হেড বডি এইগুলো যখন আমরা লিখছিলাম তখন দেখা যাচ্ছে ডাবল ট্যাগ ছিল, দুইবার করে লেখা লাগছিল। আর যখন সিঙ্গেল ট্যাগ হবে তখন আমরা একবার করে লিখবো এবং এই মাঝখানে যা কিছু লিখবো সেটা আমাদের ব্রাউজারে শো করবে এবং এই ট্যাগটা এইভাবে ব্যবহৃত হবে। তো আমরা লিঙ্ক করতে চাচ্ছি, বিষয়টা খুব ভালো করে একটু বুঝবেন। যারা এই ছোট বিষয়টা জানেন তাদের বেশি একটা কষ্ট হবে না। দেখুন এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল এবং স্টাইল ডট সিএসএস এই ফোল্ডারটার নাম বা এই ফাইলটার নাম আপনি যা দেবেন সেই লোকেশনটা আপনার এখানে উল্লেখ করে দিতে হবে যে আপনি কোথায় লিঙ্কিং করতে চাচ্ছেন। সেজন্য আপনাকে লিখতে হবে এইচ আর ই এফ, এইচ তে হাইফার, আর ই এফ তে রেফারেন্স, হাইফার রেফারেন্স। তো হাইফার রেফারেন্স লেখার পর আপনি ইকুয়াল দিলেন, দেওয়ার পর আপনি ডাবল কোটেশন বা ডাবল ইনভার্টো কমা দেওয়ার পর এই মাঝখানে
এই যে এইচআরইএফ তে হাইপার রেফারেন্স কোথা থেকে আপনার এই লিঙ্কটা করাবে, সেই ফোল্ডারটার নাম আপনি যা দেবেন, যে নাম দেবেন সেই নামটা আপনি এখানে দিয়ে দেবেন। তো আমরা এখানে দিয়েছি স্টাইল ডট সিএসএস, আমরা তাহলে এখানেও স্টাইল ডট সিএসএস দিয়ে দেবো, স্টাইল ডট সিএসএস। তাহলে আমাদের লিঙ্ক করা হয়ে গেল হাইপার রেফারেন্স স্টাইল ডট সিএসএস। এবার আমরা আমাদের এই যে স্টাইলটা এইচটিএমএল এর সাথে সিএসএস এর কি সম্পর্কটা আমাদের উল্লেখ করে দিতে হবে। সেই জন্য আমরা লিখি আর ই এল, মানে রিলেশন, অর্থাৎ কি সম্পর্ক আছে সেই সম্পর্কটা আমরা এখানে মাঝখানে লিখব। তো আমাদের এই সম্পর্কটা হলো, আমরা যেহেতু দেখুন এখানে আমরা যখন স্টাইল সিএসএস করছি তখন এখানে লেখা ছিল কি ক্যাসকেড স্টাইল শিটস, তো আমাদের এই সম্পর্কটা হবে স্টাইল শিট। তো স্টাইল শিট কথাটা আমরা এখানে লিখে দেব, স্টাইল শিট। তো রিলেশন আমাদের স্টাইল শিট হয়ে গেল। এখানে আমরা আরেকটি বিষয় উল্লেখ করে দিতে পারি যে আমাদের এই রিলেশনটা বা এইচটিএমএল এর সাথে সিএসএসটা কোন ধরনের প্রকার থাকবে, অর্থাৎ কোন ধরনের হবে, অর্থাৎ টাইপ আমরা এখানে উল্লেখ করে দিতে পারি টাইপ। এবং আমরা একইভাবে আমাদের টাইপটা কি ধরনের, আমরা যেহেতু টেক্সট এবং সিএসএস এইগুলো করতেছি সেই জন্য আমরা লিখে দিতে পারি টেক্সট স্ল্যাশ সিএসএস, অর্থাৎ টেক্সট এবং সিএসএস এইগুলো। তাহলে আমরা কিন্তু লিঙ্ক করতে পারলাম, অর্থাৎ আমাদের লিঙ্ক ট্যাগটা এইভাবে আমরা প্যারামিটার যুক্ত করে করে সম্পূর্ণ করলাম। এবং এই লিঙ্ক ট্যাগটা হলো আমাদের সিঙ্গেল ট্যাগ। তো এই লিঙ্ক ট্যাগ এটা শুধুমাত্র আমরা সিএসএস করার জন্য করলাম। আর যখন আমরা জাভাস্ক্রিপ্ট বা অন্য বুটস্ট্র্যাপ এগুলো যখন আমরা ব্যবহার করব তখন দেখা যাচ্ছে লিঙ্ক ট্যাগ আরো আমরা ব্যবহার করব। তো আমরা বেসিক্যালি এখন শুধুমাত্র এই একটা লিঙ্ক ট্যাগই ব্যবহার করা দেখি। তো এবার দেখুন আমাদের হেডের অংশের কাজ মোটামুটি আকার এখন শেষ। এবার আমরা বডি অংশে আসি। বডি অংশে এসে আমরা বেসিক যে ট্যাগ আছে, আমরা যারা একটু পারেন মানে বোঝেন যে হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, আমরা অনেক সময় প্যারাগ্রাফ দেখি না, আর্টিকেল আছে বিভিন্ন ওয়েবসাইটে, তো সেগুলো কি কোন ট্যাগগুলো ইউজ করে লেখা হয় সেগুলো কিন্তু একদম বেসিক ট্যাগ। তো আমি সংক্ষেপে একটু আপনাদের দেখাই। দেখুন হেডিং 1 লিখলাম আমি এবং এটাকে শিফট হোম প্রেস এবং কন্ট্রোল ডি এবং এখানে যে আমি একটা স্ল্যাশ দিয়ে দিলাম, তাহলে আমার এখানে হেডিং 1 আমি এখানে লিখে দিই, জাস্ট এমনিতে নামটা লিখি দিস হেডিং 1। তো এইভাবে আমি মনে করেন 6টা ট্যাগ আছে, 6টা আগে একটু দেখে নিই। এখানে যখন কার্সর থাকলো আমি এখান থেকে শিফট হোম প্রেস করলাম এবং কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি যে কটা লাগে আপনার এভাবে আপনি দিয়ে নিলেন। দেওয়ার পর আপনি এখান থেকে যে কটা রাখতে চাচ্ছেন আপনার সিরিয়াল মতন রেখে দিলে ভালো, 1 2 3 4 5 6, অর্থাৎ আমরা একটা বেশি নিয়েছি সমস্যা নেই, এটা আমরা আপাতত রাখছি না। তাহলে দেখুন এগুলো হচ্ছে H1। H1 ট্যাগ মানে একটু বড় সাইজ, H2 মানে একটু ছোট, H3 মানে আরেকটু ছোট দেখাবে, H4 মানে আরেকটু ছোট, H5 মানে আরেকটু ছোট, H6 মানে আরেকটু ছোট, এগুলো আমরা চেঞ্জ করব। তো আরেকটি বিষয়, এই হেডিং ট্যাগটা যখন আমরা শুরু করতেছি এখানে মনে রাখবেন যখন আমরা একটা ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করব বা আমাদের একটা পোস্ট পাবলিশ করব তখন আমাদের সেই পোস্টের বা আর্টিকেলের শিরোনাম দিতে হয়। সেই শিরোনামটা সবসময় চেষ্টা করবেন H2 ট্যাগ দিতে, অর্থাৎ শিরোনাম ব্যবহার করার জন্য H2 ট্যাগটা বেশি ব্যবহার করা হয়। তো H2 ট্যাগটা তখন আপনার কাজে লাগাবেন। আমরা জাস্ট এখন একটু দেখি যে আমরা একটু কম্পেয়ার করে করে দিই, অর্থাৎ চেঞ্জ করে দিই। বেশি করা লাগবে না, আপনারা আশা করি বুঝতে পারতেছেন, মানে এগুলো নর্মাল একদম। তারপর আমি জাস্ট অনেকে নতুন থাকবেন সেই জন্য এগুলো দেখাই। এগুলো আমরা 4 করে দিই, মানে আপনি যেটা খুশি সেটা করতে পারবেন। আর এই 1 লেখা আছে আমাদের ওটা, এবার আমরা 5 দিই, এই 6 দিই, এখানে মানে হেডিং ট্যাগ 6টা। তো আমাদের আপাতত হলো এবং এখানে 1 এগুলো তো আবার চেঞ্জ করতে হবে, তাহলে তো আমরা নরমালি লিখে দিই 5 and 6। ওকে, এবার যদি আমরা কন্ট্রোল এস
প্রেস করে সেভ করি, সেভ করার পর আমাদের যেখানে রান করা ছিল, দেখুন আমাদের প্রথমে এই যে দিস ইজ পেজ টাইটেল, যখন আমরা শুধু টাইটেল লিখছিলাম তখন আমাদের এটা শো করতেছিল। তো আমরা তো এখন বডির ভিতরে কয়েকটা ট্যাগ লিখলাম, অর্থাৎ হেডিং ট্যাগ গুলো। তো দেখি আমরা কেমন দেখাচ্ছে, সেই জন্য আমরা এখানে রিফ্রেশ যদি করি, তাহলে দেখুন দিস ইজ হেডিং ওয়ান, অর্থাৎ আমি প্রথমে বললাম হেডিং ওয়ান মানে একটু বড় হবে, তারপর ছোট ছোট, এইভাবে চলবে। অর্থাৎ যেখানে আপনার যেই মাপটা প্রয়োজন সেই মাপগুলো ব্যবহার করতে পারবেন। আর এই যে হেডিং ওয়ানটা এতটুকু আছে, এই হেডিং ওয়ানটা সিএসএস ব্যবহারের মাধ্যমে আমরা অনেক বড় বা ছোট বা বিভিন্ন কালার এগুলো করতে পারবো। এগুলো আমরা পর্যায়ক্রমে এখনই দেখব। তো দেখুন এগুলো হলো নর্মাল হেডিং ট্যাগ। এবার আমরা অনেক সময় প্যারাগ্রাফ লিখি, অর্থাৎ পি ট্যাগ, এগুলো আপনারা জানেন সবাই, তারপর আমি জাস্ট এমনিতেই লিখে রাখতেছি যেন আমরা বোঝাতে যে সুবিধা হয়। অর্থাৎ এখানে যদি আমি লিখি ট্যাগ লিখলাম একবারে, অর্থাৎ দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ, এবং আমরা এখানে আমাদের ট্যাগটি ক্লোজ করে দিই। তো দেখুন প্যারাগ্রাফ ট্যাগ যতক্ষণ আমরা লিখলাম, এই জায়গাটায় যদি আমরা আরো কিছু ট্যাগ দেখব, তো কন্ট্রোল এস, এবং আমরা এখানে যে যদি আমরা রিফ্রেশ করি, তাহলে দেখুন আমাদের প্যারাগ্রাফ ট্যাগটা এই লেখাগুলোর থেকে একটু ব্যতিক্রম। দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ, এখানে আপনার যত যেটা লিখবেন সেই জিনিসটাই কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো আমরা প্যারাগ্রাফ ট্যাগটাকে অনেক সময় আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড বা অন্যান্য কম্পিউটারের বেসিক কাজগুলো পারি, এখানে অনেকেই পারেন। তো আমরা যদি এই জিনিসটাকে গাঢ় করতে চাই, বোল্ড করতে চাই, তাহলে বি ট্যাগ ব্যবহার করতে পারি। জাস্ট আমি একটা লিখে থই, তাহলে আপনারা মানে এই জিনিসগুলো নিয়ে আর কোনো প্রবলেম হবে না। জাস্ট বি ট্যাগ এবং এই বি ট্যাগ ক্লোজ, আর কিছু নাই। দেখুন আমাদের রিফ্রেশ যদি করি, তাহলে ইজটা একটু বোল্ড হয়েছে। তো এইগুলো আপনারা পারবেন, আমরা যে ট্যাগ লিস্ট দিয়ে দিচ্ছি এই ট্যাগ লিস্ট অনুযায়ী আপনার এখানে লিখবেন। লেখার পর দেখবেন যে কোন ট্যাগটাই কোন কাজগুলো হচ্ছে। আর এবার দেখুন আমরা পি ট্যাগটা চলে গেল। এবার যারা যদি ইমেজ অ্যাড করতে চান আপনি, অর্থাৎ আপনার ওয়েবসাইটে একটা পিকচার অ্যাড করতে চান, সেই পিকচার অ্যাড করার জন্য ওই ইমেজ ট্যাগই লিখতে হবে। তো ওই ইমেজ ট্যাগ আপনি লিখবেন, ইমেজ ট্যাগটাও আপনার ডাবল লেখা লাগবে না, সিঙ্গেল ট্যাগ একটি। হ্যাঁ, ইমেজ ট্যাগটা লেখার জন্য আমরা একটু বুঝি আগে। দেখুন আমরা এখানে যে ইমেজ ট্যাগটি লিখলাম, এই ইমেজ ট্যাগে কোথায় ইমেজটা আছে তার লোকেশনটা আমাদেরকে বলে দিতে হবে। দেখুন আমাদের যে ফাইলটি ছিল, আমরা যেখানে সেভ করেছিলাম, এই জায়গাটা আমাদের ফাইল, অর্থাৎ এই যে নিউ ফোল্ডার 2, এবং এখানে আমাদের index.html এবং style.css ফাইল রয়েছে। তো আমরা এখানে একটি ফোল্ডার, আরেকটি ফোল্ডার করতে পারি। সবসময় ফোল্ডার করে রাখবেন, কারণ একটা ওয়েবসাইট যখন আপনি তৈরি করবেন তখন দেখা যাচ্ছে অনেকগুলো আমাদের ইমেজ লাগতে পারে। সেই জন্য অনেক কয়টা ইমেজ রাখার জন্য একবারে আপনি ফোল্ডার করে রেখে দেবেন। তো ইমেজেস, ইমেজেস নামে একটি যদি আমি ফোল্ডার করে রাখি, এই ফোল্ডারে যদি আমি একটা ইমেজ, যে কোনো একটা ইমেজ, আমি জাস্ট যে কোনো একটা ইমেজ নিয়ে নিয়ে ওখানে জাস্ট ওখানে রেখে দিই। ইমেজটাকে আমরা সেভ ইমেজ অ্যাজ করি, দিয়ে আমাদের ফোল্ডারে রেখে দিই, এবং নামটা আমরা এডিট করে দেবো যেন আমাদের সুবিধা হয়। তো আমাদের ডেস্কটপে, ডেস্কটপ, নোটপ্যাড, এই যে ইমেজেস যে ফোল্ডার, এই ফোল্ডার, এখান থেকে আমরা নামটা একটু শর্ট দিয়ে দিই যেন আমাদের লিখতে সুবিধা হয়। 121 দিলাম এবং ডট জেপিজি, এবং আমরা সেভ দিলাম। এবার দেখুন আমাদের যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারটাই ডেস্কটপ, এই যে এই যে ইমেজেস, অর্থাৎ ইমেজেস নামে যে ফোল্ডার করেছি এই ফোল্ডারের ভিতরে একটা ইমেজ দিলাম 121.jpg। এই যে লোকেশনটা, এই লোকেশনটা আমাদের ইমেজ ট্যাগের ভিতরে উল্লেখ করে দিতে হবে, তাহলে আমাদের এই ইমেজটা ওয়েব ব্রাউজারে শো করবে।
তো আমরা এখান থেকে আমাদের যে ইমেজটা কোথায় আছে তার একটা সোর্স কোথায় আছে তার একটা সূত্র বা উৎস বলে দিতে হবে। সেই জন্য আমরা এখানে লিখবি এসআরসি, সোর্স আমাদের কোথায় আমরা সেটা উল্লেখ করে দিই। দেখুন আমাদের সোর্সটা আমাদের যেখানে ফাইল ছিল সেই ফাইলে ডাইরেক্টলি কিন্তু ইমেজ নাই, অর্থাৎ আমরা ব্যাক আসলে ইমেজেস নামক ফোল্ডারে, ইমেজেস নামক ফোল্ডারে তারপর 121.jpg, সেজন্য আমাদের প্রথমে লিখতে হবে ইমেজেস, অর্থাৎ এই যে ফোল্ডারের নামটা দিবেন আপনি সেই নামটা প্রথমে আপনার এখানে লেখা লাগবে, যেভাবে লিখবেন পুরোটা সেইভাবেই, তারপর একটি স্ল্যাশ দেবেন, ব্যাক স্ল্যাশ দেবেন, তাহলে এই ফোল্ডারের ভিতরে যেই পিকচারটা আছে সেই পিকচারের নামটি আমরা দিয়ে দিলাম 121.jpg। এই এক্সটেনশন অবশ্যই দেবেন, তাহলে কেবল পিকচারটা আসবে। আমরা একটু দেখে নিই যে ইমেজেস আমাদের বানান যা দেবেন এখানে ফোল্ডার নামটা আপনার কিন্তু এখানে হুবহুব সেটাই দেবেন, তাহলে আপনার কোনো রকম অসুবিধা হবে না। তো এবার আমরা যেহেতু ইমেজ ট্যাগটা ওখানে দিলাম, দেওয়ার পর আমরা জেপিজি এবং কন্ট্রোল এস দ্বারা সেভ করার পর যদি আমাদের মজিলা ফায়ারফক্স মানে আমি যে ব্রাউজারে ওপেন করেছি এখানে দেখুন দিস ইজ প্যারাগ্রাফ এ পর্যন্ত ছিল, যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবেন এই যে সেই ইমেজটা আমাদের কিন্তু এখানে শো করলো। তো এইভাবে অডিও ভিডিও সবকিছু আমরা এরকমভাবে আপলোড করতে পারবো আমাদের ওয়েবসাইটে। তো এইভাবে যদি থাকে, একটা জিনিস খেয়াল করুন, যদি এইভাবে সব থাকে তাহলে কিন্তু ওয়েবসাইটটা মানাচ্ছে না, অর্থাৎ আমাদের ডিজাইন মতো হচ্ছে না। তো এইচটিএমএল দিয়ে কিন্তু আমরা কোনোভাবেই আমাদের ওয়েবসাইটকে সুন্দর করতে পারবো না, অর্থাৎ সুন্দরভাবে সাজাতে পারবো না। সেই জন্য প্রয়োজন আমাদের সিএসএস এর। সেই জন্য আমরা অল্প কিছু সিএসএস এর ব্যবহারও প্রত্যেকটা প্রজেক্টে বা প্রত্যেকটা ক্লাসে দেখে ফেলবো, তাহলে একসময় আমাদের ওয়েব টেমপ্লেট সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি প্রথমে বলছিলাম যে সিএসএস ব্যবহার করা যায় আমাদের তিনটা পদ্ধতিতে। একটা হলো এক্সটার্নাল, মানে এই যে এখানে ব্যবহার করতে হবে, আরেকটা হলো ইন্টারনাল, আরেকটা হলো ইনলাইন। তো ইনলাইন সিএসএসটা কিরকম দেখেন, আমরা এখানে লিখছিলাম দিস ইজ হেডিং ওয়ান, এটা কেমন ছিল, দিস ইজ হেডিং ওয়ান। যদি আমরা এই দিস ইজ হেডিং ওয়ানটাকে ইন্টারনাল সিএসএস ব্যবহার করে কোনো পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের এখানে দেখুন h1 ট্যাগ এবং h1 ট্যাগ শেষ, এখানে আমরা স্টাইল যোগ করতে পারি, একদম সিম্পল। তো স্টাইল যোগ করার পর যদি আমরা এখানে লিখে দিই, শুধুমাত্র কালার দিই যে কেমন কালার হবে, যদি আমরা রেড দিই, ও আরেকটি কথা মনে নেই ভুলে গেছি, যে আমরা কালার কোড অনেক সময় সব কালারের তো নাম আমরা জানি না, সেই জন্য এই কালার কোড মুখস্থ করার কোনো দরকার নেই। পিক্সজি সফটওয়্যার আছে, পিক্সজি সফটওয়্যারের মাধ্যমে আমরা সব কালারগুলো খুব সহজেই ব্যবহার করতে পারবো। আমি সব দেখিয়ে দেবো আস্তে আস্তে। এই যে কালার রেড দিলাম এবং দিস ইজ হেডিং, এখানে আমরা এখানে ইয়ে দিতে পারি, ওকে। তো দেখুন আমাদের স্টাইল যখন আমি দিলাম এবং এখানে এসে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখুন দিস ইজ হেডিং ওয়ান, এটা কিন্তু রেড কালার হয়ে গেল। তো আমরা অনেক সময় দেখা যাচ্ছে কোনটা কি কালার এই নাম তো আমাদের সবাই জানা থাকে না, অর্থাৎ সব কালারের নাম কিন্তু আমরা জানি না। সেই জন্য পিক্সজি সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন সবাই। পিক্সজি মোটামুটি ভালো, যে আমাদের এই কালারের জন্য কালারগুলো আমাদের বের করতে পারবে পিক্সজি। দেখুন পিক্সজি ছোট্ট একটি সফটওয়্যার, খুব বেশি মেগাবাইট না কিলোবাইট মতো এই করে, ঠিক আছে। এই পিক্সজি সফটওয়্যারটা আপনার হচ্ছে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলে ওই যে কালারের উপর রাখবেন সেই কালারটা আপনার কোডটা শো করবে। ওই কোডটা যদি আমরা এখানে বসিয়ে দিতে পারি রেডের জায়গায়, যেখানে রেড লিখলাম তাহলে আমাদের সেখানে হয়ে যাবে। দেখুন আমি যদি এখানে কোড সিস্টেম করে ব্যবহার করি তাহলে আমার সিস্টেমটা, আমি এখানে হ্যাশ দিলাম এবং 1 2 3 4 5 6 ছয়টা সংখ্যা দিলাম এবং কন্ট্রোল এস চাপলাম, এবং আমরা যদি ফায়ারফক্সে যাই এবং রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের কালারটা কিন্তু অন্যটা, অর্থাৎ আমাদের যেই কালার কোডটা হবে সেই কালার কোডটা ওখানে পেস্ট করলে, বা আমি যেই কালারটা চাচ্ছি সেই কালার কোডটা ওখানে পেস্ট করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত কালারটা পাবো। তো আমাদের এটা দেখানোর উদ্দেশ্য হলো যে আমরা ইনলাইন সিএসএস কিভাবে ব্যবহার করব, সেই জন্য তাহলে এটাও সিএসএস ব্যবহার করার একটা ওয়ে। তো আমরা এই সিএসএসটা বেশিরভাগ ব্যবহার করব না। আরেকটা হলো যে আমাদের ইন্টারনাল, অর্থাৎ এইচটিএমএল যে ডকুমেন্ট রয়েছে এই ডকুমেন্টের ভিতরে আমরা সিএসএস ব্যবহার করব, কিন্তু কোনো লাইনের ভিতরে নাই। এটা ছিল লাইনের ভিতরে মানে ইনলাইন। তো আমাদের যে হেড অংশ রয়েছে, অর্থাৎ এই হেড অংশের ভিতরে
যদি আমরা নতুনভাবে একটি স্টাইল ট্যাগ নিই, অর্থাৎ এইভাবে শুরু করি, স্টাইল ট্যাগ এইভাবে যদি আমরা এরকম ভাবে একটি ট্যাগ নিই এবং এর ভিতরে যদি আমরা সমস্ত এই যে স্টাইল ডট সিএসএস যে ফাইল করেছি সেই ফাইলের সমস্ত কিছু যদি আমরা এখানে লিখি, তাও কিন্তু আমাদের কাজ হবে। তবে আমরা এই ওয়েটাও অ্যাপ্লাই করব না। আমরা বেশিরভাগ সময় খেয়াল রাখবো যে আমাদের index ডট এইচটিএমএল অর্থাৎ এইচটিএমএল এক পার্টে থাকবে এবং সিএসএস আরেকটা অংশে থাকবে। তাহলে আমাদের কাজ করতে যদি ক্লায়েন্টের কোনো কাজ করেন, তখন পিএইচডি টু এইচটিএমএল করতে গেলে যদি কোনো কারেকশন করা লাগে, তাহলে আপনি খুব সহজেই কিয়াস করতে পারবেন যে আপনার কোথায় চেঞ্জ করা লাগতেছে। তো আশা করি বিষয়গুলো বুঝতেছেন, আর এগুলো একদম সিম্পল। আমি এটা স্টাইল কেটে দিই। তো আরেকটা বিষয় আমি দেখিয়ে দিই যে দেখুন সিএসএস এর বিষয়টা, যে আমরা এখানে বডি লিখলাম, যদি বডিকে ইনলাইন করে দিই, দেখুন আমরা কেবল লিখলাম স্টাইল এবং এখানে যদি আমরা দিয়ে দিই, দেখুন এখানে চলে আসবে। আপনারা শর্টকাটে ব্যবহার করতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা দিয়ে দিই, মনে করেন গ্রিন, কালার কোডই লিখছি শুধুমাত্র নাম, পরে আমরা কোডগুলো আপনাদেরকে বিস্তারিত দেখাবো। দেখুন ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিলাম, দেওয়ার পর সেভ দিয়ে আমি যদি রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন হয়ে গেল। তো এইগুলো একদম বেসিক, আপনারা যেভাবে মানে নিজে নিজে প্র্যাকটিস করবেন, যত আপনি ভুল করবেন তত কিন্তু আপনার শেখা হবে। অর্থাৎ এই জিনিসগুলো একদম নর্মাল, অর্থাৎ একদম সহজতা। তো আমরা আরেকটি বিষয় দেখি, যে এই যে বডির ভিতরে লিখলাম কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, তো এই জিনিসটা যদি আমাদের স্টাইল ডট সিএসএস এ লিখতে হয়, মনে রাখবেন স্টাইল ডট সিএসএস এ যখন আমরা এইচটিএমএল কোনো ট্যাগের কোনো কালার লিখব, অর্থাৎ ডাইরেক্ট যেটা ট্যাগ নাম, এই যে বডি ট্যাগ, এই ট্যাগে যদি আমরা কোনো স্টাইল করতে চাই, তাহলে আমাদের এখানে ডট বা হ্যাশ কোনো কিছুই ব্যবহার করা লাগবে না। শুধুমাত্র ওই ট্যাগটা আমরা এখানে উল্লেখ করে দেব। যেমন আমরা বডি ট্যাগটা এখানে আমরা এক্সটার্নাল সিএসএস ব্যবহার করব। তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড এখান থেকে দিতে চাচ্ছি, অর্থাৎ এই যে আমরা ইনলাইন করলাম, সে ইনলাইন না করে আমরা এক্সটার্নালি করব, সেজন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারে দিয়ে দেবো এবং কলম দেবো। তারপর আমরা মনে করেন এখানে দিলাম রেড, ওখানে যেহেতু গ্রিন দিয়েছিলাম এবং এখানে সেমিকলন ব্যবহার করলাম। সেমিকলন ব্যবহার করলাম এই কারণেই, এখানে আমরা আরো কিছু করতে পারবো, অর্থাৎ এই বডিতে কত উইথ হবে, হাইট হবে, মানে কেমন প্রশস্ত হবে, কেমন চওড়া হবে, সবকিছু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। সেজন্য একটা প্যারামিটার শেষ হয়ে যাওয়ার পর আপনারা সবাই বা আমরা একটা সেমিকলন দিয়ে এর পর্যায়ক্রমে লিখতে থাকবো, মানে যতটুকু আমাদের প্রয়োজন হবে। তো আমি যদি কন্ট্রোল এস দ্বারা সেভ করি, একটা জিনিস খেয়াল করবেন, আমরা কিন্তু এখানে দিয়েছি ব্যাকগ্রাউন্ড কালার রেড অর্থাৎ এক্সটার্নাল, আর ইন লাইনে কিন্তু আমরা দিয়েছি গ্রিন। তো আমাদের কিন্তু গ্রিনটাই শো করবে। দেখুন আমরা যদি এখানে রিফ্রেশ করি, তাহলে কিন্তু এখানে গ্রিন ছাড়া অন্য কোনোটা শো করে নাই, কারণ আমরা ইন লাইনে কিন্তু সেই গ্রিনটা দেওয়া ছিল। তো ইন লাইনের গ্রিনটা যদি আমি এখান থেকে ডিলিট করে দিই এবং কন্ট্রোল এস প্রেস করি, তাহলে দেখুন আমাদের এই যে এক্সটার্নাল সিএসএস এর রেড দিয়েছি, এই রেডটা কিন্তু আমাদের অবশ্যই পেয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এটা করি, এই যে আমাদের চলে আসলো। অর্থাৎ এই আমরা এক্সটার্নাল ভাবেই প্রত্যেকটা সিএসএস এর কাজ করব, তাহলে আমাদের খুব আইডেন্টিফাই করতে সহজ হবে যে আমাদের কোথায় কোন কালার এবং কোথায় কোন জিনিসটা চেঞ্জ করতে হয়। তো আমি বেসিক আর একটু ট্যাগ দেখি, তারপর আমরা কথায় আসবো। দেখুন আমরা নোটপ্যাড প্লাস প্লাসে যাই এবং দেখুন আমরা আরেকটু বিষয়টা দেখি আজকে, যে আমাদের এই যে ফাইল, এডিট, সার্চ, ভিউ, এনকোডিং, ল্যাঙ্গুয়েজ ইত্যাদি রয়েছে। তো এই যে জিনিসগুলো মেনু বলা হয়, এই মেনুগুলো আমরা আজকে বেসিক্যালি মেনু কিভাবে তৈরি করতে হয় পুরো না দেখলেও কিছুটা ধারণা দিয়ে দেবো। আপনারা আবার প্র্যাকটিস করবেন, আমি দিক নির্দেশনা দিয়ে দেবো একটু পরেই। তো সেইভাবে প্র্যাকটিস করলে দেখবেন আপনারা নিজেরাই অনেকটা আগিয়ে নিতে পারবেন। তো আরেকটা বিষয় দেখুন, ইমেজ রয়েছে এখানে এবং পি ট্যাগ লিখেছি। যদি আমরা দেখুন এই যে ভিউতে যখন নিয়ে যাচ্ছি মাউসটা বা কার্সরটা, তখন দেখুন একটি আলাদাভাবে একটা হোভার করতেছে। তো এই জিনিসটা করার জন্য একটা লিঙ্ক ট্যাগ ব্যবহার করতে, মানে অ্যাঙ্কর এ ট্যাগ যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের ওই কাজটা হবে। যেমন আমরা এখানে একটা ইমেজ নিয়েছিলাম, দেখুন আমরা একটু দেখি, ইমেজের ওপর যখন মাউসটা নিয়ে যাচ্ছে তখন কিন্তু মাউস যেমন আকৃতি সেমনই দেখাচ্ছে, কোনো কিছু কিন্তু এক্সট্রা দেখাচ্ছে না। যদি আমরা এখানে কিছু এক্সট্রা করতে চাই, অর্থাৎ এই যে ফাইল, এনকোডিং, ভিউ, সার্চ, এদের উপর যেমন মাউস নিয়ে গেলে একটি হোভার করতেছে, তো এইটা যদি করতে চাই তাহলে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করব। তাহলে আমাদের অ্যাঙ্কর ট্যাগ অনুযায়ী আমাদের এটা হোভার করবে এবং আমরা এখানে অন্য কোনো লিঙ্কও করে দিতে পারবো। অর্থাৎ আমরা যদি এরকম চাই
যে আমাদের এই ইমেজে যদি ক্লিক করা হয় তাহলে এই ইমেজে ক্লিক করলে অন্য একটি ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে চলে যাবে। তাহলে সেই জন্য আমরা এটা দেখে নিই বেসিক জিনিস, অর্থাৎ আমরা HREF অর্থাৎ হাইপার রেফারেন্স কোথায় যাবে সেই জায়গাটার লোকেশন আমাদেরকে বলতে হবে। তো আমরা দেখুন HREF এখানেও সেই একই কথা, হাইপার রেফারেন্স অর্থাৎ হাইপার রেফারেন্স আমরা ইমেজে ক্লিক করলে ইমেজটা কোথায় যাবে। আমি তার আগে একটু রান করে দেখাই আপনাদের, তাহলে একটু সুবিধা হবে যারা নতুন আছেন তাদের। আমি রিফ্রেশ করি, দেখুন ইমেজটার উপর কিন্তু এখন হ্যান্ড বা একটা হাতের মতো আইকন চলে এসছে, কিন্তু কোনো লেখা বা কোনো কিছু আসে নাই। যদি আমরা এই ইমেজে ক্লিক করি কিছুই কিন্তু হবে না, অর্থাৎ এখানে এই পেজেই থাকবে। যদি আমরা এই জায়গাটায় HREF হাইপার রেফারেন্স এই জায়গাটায় যদি আমরা কোনো আমাদের ওয়েবসাইট যে কোনো একটা ওয়েবসাইটের লোকেশন যদি আমরা দিয়ে দিই HTTPS হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আর SSL সার্টিফিকেট, আপনারা অনেকেই নাম শুনেছেন, মানে যে ওয়েবসাইট করার সময় সিকিউরিটির জন্য পাওয়া যায়। এবার আমরা এখানে কলন দিয়ে দেব এবং স্ল্যাশ ব্যবহার করব। তারপর আমাদের যে কাঙ্ক্ষিত ওয়েবসাইট আমরা যেতে চাচ্ছি সেই ওয়েবসাইটের নামটা আমরা এখানে দিয়ে দেব। তো আমি যদি মনে করেন .com এই যদি দিয়ে দিই তাহলে দেখুন আমার একটা কিন্তু ওয়েবসাইটের লিংক করালাম এবং কন্ট্রোল S দ্বারা সেভ করে আমাদের যেখানে রান করা ছিল সেখানে আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখুন আমরা যখন এখানে নিয়ে আসতেছি এই কর্নারে দেখুন apple.com লেখা রাখতে আসতেছে, অর্থাৎ আপনি যে ওয়েবসাইট দিতে চাচ্ছেন সেই ওয়েবসাইট ইমেজকে আপনি লিংক করাবেন এবং ক্লিক করলে কিন্তু আপনার সেই যে apple.com যদি ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু চলে যাবে। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যাওয়ার উদ্দেশ্য নাই, আমাদের উদ্দেশ্য হলো আমরা লিঙ্কিং করাবো। তো এটা হলো ইমেজ লিঙ্কিং। একইভাবে কোনো টেক্সটকে যদি লিঙ্কিং করাতে চান সেম ভাবে এই কথাটাই লিখবেন যে আপনি অ্যাঙ্কর ট্যাগ এবং HREF এবং অ্যাঙ্কর ট্যাগ শেষ করবেন, তাহলে ওই টেক্সটটাও আপনার লিঙ্কিং হয়ে যাবে। তো আমরা মেনুগুলো যে কিভাবে তৈরি করব সেই বিষয়টা জাস্ট একটু ধারণা দিয়েতে রাখি যে আমরা যে নর্মাল ট্যাগগুলো দেখলাম এর ভিতরে মেনু তৈরি করার কোনো ট্যাগ হয়নি। আমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট অর্থাৎ UL এবং OL এই দুইটা ট্যাগ বেশিরভাগ ব্যবহার করব, তবে মেনু তৈরি করার জন্যই আনঅর্ডার লিস্ট ব্যবহার করব। তো আমি আনঅর্ডার লিস্ট একটু লিখি অল্প, জাস্ট আমাদের একটু বুঝবো আইডিয়া নেওয়ার জন্য। দেখুন এই যে UL ইউতে আনঅর্ডার আর L তে লিস্ট, আর এর ভেতরে মনে করেন আমি একটি লিস্ট দিলাম, একটা ট্যাব ব্যবহার করি। ট্যাব ব্যবহার করার পর আমরা দিলাম হচ্ছে LI মানেই লিস্ট। তো এই যে LI লিখলাম এবং আমরা এখানে লিখলাম এমনি লিখে রাখছি। আপনি এই যে এরকম ফাইল লিখতে পারেন, আমরা এরকম লিখতে পারি। দেখুন হোম লিখলাম, অর্থাৎ আমাদের ইমেল ট্যাগ শুরু হয়েছে শেষ হয়েছে ইমেলের ভিতর LI এবং হোম। এই জিনিসটাকে যদি আমি একটিবার কপি করি, কপি করে আমাদের এখানে যদি আবার পেস্ট করে এই ইউটাকে ও করে দিই, আপনারা অনেকগুলো লিখবেন, মানে শুধু ওই হোম নাই, অনেকগুলো আপনারা লিখে, আর এগুলো অনেকে পারেন হয়তো। এই যে OL, দেখুন বাকি সব কিন্তু ঠিক থাকলো, শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ হইলো। তো দেখুন OL এবং UL, তাহলে UL এবং OL এর একটু বেসিক পার্থক্য আছে, সেটা আমরা রান করলে আপনাদেরকে দেখাই। দেখুন আমরা এখানে যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমাদের নিচের দিকে হোম এবং এই যে হোম কথাটা একই জিনিস লিখছে, যেহেতু এই যে UL যেখানে ছিল আনঅর্ডার লিস্ট সেখানে দেখুন একটি সার্কেল এসছে এবং অর্ডার লিস্ট যেখানে সেখানে সিরিয়াল অর্থাৎ 1 2 3 4। তো আমরা এগুলো চেঞ্জ করতে পারবো, এই যে 1 2 এইভাবে না এসে বাংলা 1 2 অথবা ক খ অথবা রোমান সংখ্যা, আবার এখানে শুধু সার্কেল না এসে চেক বক্স, চারকোনা বক্স বা অ্যাঙ্গেল, যে কোনো কিছু আমরা ব্যবহার করবো, সবকিছুর প্যারামিটারগুলো আপনাদেরকে আমি দেখাবো। তো আমরা এই যে UL ট্যাগটাই মূলত ব্যবহার করব এরকম মেনু তৈরি করার জন্য। এই মেনু তৈরি করব আমরা হচ্ছে UL ট্যাগ ব্যবহার করে, আর OL যখন আমাদের অর্ডার লিস্ট লাগবে তখন আমরা প্রয়োজন অনুসারে ব্যবহার করব। তো এই পর্যন্ত মোটামুটি আকারে খুবই নরমাল ভাবে আমাদের প্রথম ক্লাসটা আমরা বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। তারপরে আমরা আস্তে আস্তে কিন্তু অ্যাডভান্সের দিকে যাব, অর্থাৎ CSS ব্যবহার করব। এই CSS ব্যবহারটা কিন্তু আপনাকে বেসিক্যালি খুব ভালোভাবে বুঝতে হবে। যদি CSS ব্যবহারটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি ওয়েবসাইটের লুক অর্থাৎ মুহূর্তের মধ্যে চেঞ্জ করে দিতে পারবেন। আর যদি CSS এর ব্যবহারটা সঠিকভাবে না হয়, যে কোথায় কোনটা নিলে সুন্দর লাগতেছে, এই জন্য বারবার রিসার্চ করবেন এবং বিভিন্ন ওয়েবসাইট দেখবেন, প্লাস নিজের একটা আইডিয়া জেনারেট করতে হবে যে কেমন দিলে ভালো লাগছে। এই জন্য পেইন্ট টুল তো সবাই ব্যবহার করেন, মানে উইন্ডোজ আছেই।
কেউ যদি ফটোশপ না পারেন, গ্রাফিক্সের কাজ কি কেউ পারেন? জি গ্রাফিক্স? ভাইয়া। জি। জি ভাইয়া, গ্রাফিক্স, ফটোশপ, ইলাস্ট্রেটর দুইটাই। হ্যাঁ, যাক, তাহলে তো আলহামদুলিল্লাহ। সবাই যদি পারেন তাহলে তো খুবই ভালো হবে। আমরা যখন পিএইচডি টু এইচটিএমএল করবো তখন আমাদের ওইটা প্রয়োজন হবে। যারা না পারেন তাদেরকে আমি ওই বেসিক থেকে দেখিয়ে দেবো, সমস্যা হবে না। যারা একদম ওই মানে ফটোশপ ওপেন করতে পারেন না বা ঝামেলা হয় পিসিতে, তারা এই পেইন্ট টুলে আপনারা হচ্ছে একটু বিভিন্ন রকম লেআউট আর্ট করবেন, বিভিন্ন ওয়েবসাইট দেখবেন, পিকচার দেখবেন, ওয়েব টেমপ্লেট, সেই অনুযায়ী আমরা হচ্ছে এইচটিএমএল করবো। অর্থাৎ এইচটিএমএল কেমন হবে এইভাবে আপনারা একটা মাপ করে নেবেন যে আমার ওয়েবসাইট এরকম হবে। তারপর আমি এখানে লাইন দিচ্ছি, লাইন দিয়ে আমার এটা হচ্ছে এই পর্যন্ত চলে গেল, যেভাবেই হোক একটু দিই, এই যে এই পর্যন্ত। এবার এখানে আমরা মনে করেন এখানে আমরা মেনু দিলাম যে আমাদের হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস, এভাবে আমরা দিলাম। এবং আমার এখানে বিভিন্ন রকম সাইড বার বা কন্টেন্টের জন্য আমরা বিভিন্ন রকম স্লাইডার এটা ব্যবহার করতে পারি। তো এইভাবে আপনারা আগে হচ্ছে লেআউট তৈরি করবেন। লেআউট তৈরি করে আমরা সিএসএস যখন পরিপূর্ণভাবে মোটামুটি শিখবো, সেই সময় দেখবেন আমরা সিএসএস দিয়ে ওই লেআউটগুলোর কাজ করতে পারবো। তো আমরা যদি এরকম করতে চাই আমাদের ওয়েবসাইটটা এইভাবে ডিজাইন করবেন নিজের মন মতো, এবং ওয়েবসাইট ভিজিট করবেন সৌন্দর্য দেখে দেখে। সেই ওয়েবসাইটগুলো কিভাবে, এই যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে সিএসএস করে এখানে নিয়ে আসতে পারবো না বা আমাদের এখানে আনতে সমস্যা হবে, সেই সমস্যাগুলো যত বেশি যে ফেস করবে এবং প্র্যাকটিস করবে তার দেখবেন তত বেশি এই জিনিসগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট হবে। আর কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় তখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, অর্থাৎ ক্লায়েন্ট যেমন বলবে আপনি কিন্তু সেমনভাবেই আপনার ওয়েবসাইটটা আপনি ডিজাইন করে দিতে পারবেন তাকে, মানে স্যাটিসফাই করতে পারবেন। আর আরেকটি বিষয়, এই যে আমরা টেমপ্লেট ডিজাইন করার দেখতেছি, এটা শুধু ফাইবারেই কিন্তু কাজ পাবেন না। আপনারা ওই থিম ফরেস্ট নাম তো সবাই পরিচিত, ঠিক না নাকি? জি ভাইয়া। হ্যাঁ, থিম ফরেস্টে কিন্তু এই টেমপ্লেটের খুবই চাহিদা, মানে খুবই কাজ। এই থিম ফরেস্টে কাজ করে মানে ওই ক্লায়েন্টের কোনো প্যারা নাই। জাস্ট হচ্ছে মনে করেন থিম তৈরি করতে হবে আর আপলোড দিতে হবে। যে আমি জাস্ট এমনি দেখাই, আমরা যেহেতু এইচটিএমএল শিখতেছি, এইচটিএমএল দেখি পপুলার আইটেমে দেখুন কত ভালো কাজ করা লাগবে, তারপরে এখানে সাবমিট হবে, ঠিক আছে? মানে জাস্ট ওই ওরকম ভাবে করলে কিন্তু হবে না। অর্থাৎ আমরা যে কোনো একটা ওপেন করি, ভিউ করি, তো দেখুন আপনারা এগুলো সাইট ভিজিট করবেন। ভিজিট করার পরে এই যে লাইভ প্রিভিউ আছে কেমন দেখায় এই থিমগুলো, এই থিমগুলো এখানে সাবমিট দিয়েছে এইচটিএমএল সিএসএস অন্যান্য জিনিস। আমরা এরকম থিম তৈরি করাই আপনাদের মনে করেন মোটামুটি আকার গাইডলাইন দিয়ে দেবো, তারপর আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন এরকম থিম বানাতে পারবেন। অর্থাৎ থিম ফরেস্টে কাজ করে একটু আলাদা মজা, মানে আলাদা মজা বলতে মনে করুন কোনো কষ্ট নেই। আপনি জাস্ট এখানে প্রুভ করাতে পারলে আপনার এখান থেকে সেল হলে আপনি কমিশন পাবেন। তো আপনারা মানে এগুলো ভিজিট করবেন, ভিজিট করলে অনেকটা আইডিয়া জেনারেট হবে। আর আইডিয়া যত জেনারেট হবে তত দেখা যাবে আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে আপনি ভালো ভালোভাবে কাজগুলো করতে পারবেন। তো এই যে নর্মাল যে কয়েকটা ট্যাগ বা হালকা পাতলায় বোঝালাম, এগুলোর ভিতর থেকে যদি সমস্যা বা প্রশ্নগুলো ছিল, এখন আমরা সেই প্রশ্ন উত্তর পর্বে চলে যাই, ঠিক আছে? জি ভাইয়া, ঠিক জি, আছে। জি, এবার তাহলে আমরা শুরু করি প্রথম থেকে প্রশ্ন। তারেক মাহমুদ ভাই, জি ভাই। ভাইয়া, আমার মানে একটু ইয়ে ছিল যে বলেন। ক্ষেত্রে যেমন মানে আমাদেরকে ক্লাস আইডি এগুলো আলাদা আলাদা ভাবে বলে দিলে হয়তো বা যারা নতুন আছে আর একটু ক্লিয়ারলি বুঝতে পারতো আর কি। আজকে তো ক্লাস আইডি ব্যবহার করিনি ভাই এখনো। অ্যাট্রিবিউট ইউজ করছেন না, যে ট্যাগের সাথে অ্যাট্রিবিউট দিচ্ছেন না। ও এইগুলো মানে নতুন আছেন নাকি একদমই কেউ? জি ভাই, আমি একদমই নতুন। ও তাহলে দাঁড়া আমি ঠিক আছে, পরবর্তী দিন আরো মনে করেন আরো বিস্তার, আমি তো মনে করছি এগুলো আপনারা জানেন সেই জন্য মনে করেন একটু শর্টের সময়, তাও আমি বিরক্ত, আমি নিজেই একটু লজ্জিত যে আমি দেখাচ্ছে এত নিচু জিনিস দেখাচ্ছে যে এত নর্মাল, সেই জন্য। যাক। না আসলে আমি ওই আপনি ক্লাস করাবেন দেখে কিছু প্র্যাকটিস করছিলাম বলে জিনিসটা করতে পারছি, নাহলে তো আসলে মানে আমি প্রশ্নটাই করতে পারতাম না বা বলতে পারতাম না। যাক, ভালো, সমস্যা নেই। আমরা তাহলে পরবর্তী দিন আরো বিস্তারিত মানে আরো কথা বলবো, মানে ভেঙে ভেঙে পুরাটা। তারেক মাহমুদ ভাই, আর কোনো প্রশ্ন আছে আপনার? এখন আপনি যদি আরেকটু বলে দেন তাহলে মনে করেন যে আরো জিনিসটা যেমন আজকে অনেকগুলা জিনিস আমার অনেক সুন্দর ভাবে মানে ভিডিও দেখার পরে মানে অনেক কিছু একটু একটু কনফিউশন ছিল, ওগুলো এখন আপনি বলে মুখে মুখে যখন বলে দিচ্ছেন জি। এখন আমার জিনিসটা অনেক মানে আরো ইজি হয়ে গেছে। তো ওই ওইরকমই মনে হচ্ছে ওই ক্লাস আইডি বা ওই যে অ্যাট্রিবিউটগুলোর ব্যবহারের নিয়ম সিনট্যাক্সটা হ্যাঁ, ঠিক আছে, ওগুলো সবগুলো আরো বিস্তারিত বলে দেবো। ঠিক আছে, ধন্যবাদ তারেক ভাই। ক্লিয়ার করতে। জি। আর কোনো প্রশ্ন আছে তারেক মাহমুদ ভাইয়ের? না ধন্যবাদ ভাই, আমার
ওকে, আপনার কথাটা মাথায় থাকলো, আপনি সেভাবে। এবারটা হচ্ছে ইসনা 007 ভাই, ইন্ডিয়া থেকে। হ্যাঁ হ্যাঁ আমি কিছুটা জানি, এর জন্য আমার অসুবিধা হয়নি। আর সব মিলিয়ে ক্লাসটা খুব ভালো লেগেছে। না, পরামর্শ, কোনো পরামর্শ মানে কেমন ভাবে বোঝালে আরো বেশি ভালো হয়, অর্থাৎ যদি কোনো সমস্যা না থাকে, অর্থাৎ ক্লিয়ার যেন সবাই মানে বুঝতে পারে। আহ, প্রত্যেকটা ট্যাগ আলাদা, ওর আগে উনি যে বললেন তারিক ভাই, মোহাম্মদ ভাই বললেন, ওইভাবে বললে প্রথম থেকে যারা শুরু করছে তাদের ক্ষেত্রে বেশ ভালো হবে। জি, ঠিক আছে, আরো বেসিক থেকে শুরু হবে, সমস্যা নেই। আর কোনো প্রশ্ন আছে আপনার ভাই? না ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। মোহাম্মদ ওমর ভাই আছেন, বলেন। জি ভাই, ভাই বোঝানোটা ঠিক আছে, তবে তারেক মোহাম্মদ ভাই যেটা বললো যে ট্যাগটার যেভাবে ব্যাখ্যাটা দিতে বললো, ওটা আগামীকাল থেকে ওইভাবে দিলে ভালো হবে। বিগিনার অনেকটা আছে, তো আমিও বিগিনার একজন, তবু এইচটিএমএল আইসিটি টা কলেজে করেছি, এইচটিএমএল কোডিংটা পুরোটা, এই জন্য এটা সম্বন্ধে জানা আছে, জি, বোঝাতে জি, জি। সুবিধা হয়েছে। যাক, ঠিক আছে, আরো বেসিক থেকে মানে আরো ইয়ে হবে। নাসির উদ্দিন স্বামী ভাই, তাই তো? জি ভাই। বিষয়টা হলো কি ভাই, আমি তো আসলে কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল, কলেজ লেভেলে কমার্স, জি, সামাজিক বিজ্ঞান পড়াশোনা করছি। যার জন্য আমি এই এগুলা তেমন জানা ছিল না, জি, আব্বাই শিখতেছিলাম। এখন হলো একটু ভাইঙ্গা ভাইঙ্গা বললে আমার জন্য সুবিধা হয় আর কি। জি, আরো আরো ভেঙে ভেঙে, ঠিক আছে, সবার একই কমেন্ট। ওকে, তারপরে এবার আছে ফ্রিল্যান্সার আবু বকর ভাই। জি ভাই, আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই আমাদেরকে এমন একটা কোর্স দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমার বলেন। প্রথম প্রশ্ন হচ্ছে স্যার, ভাই এই যে মোহাম্মদ তারেক মোহাম্মদ ভাই, নাসির ভাই যে বলছে, আমি একদমই নতুন জি, এসটিএমএল নিয়ে, যদি শুরু থেকে একবারে শুরু করতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। ওকে, সব একই কমেন্ট। তারপরে ভাই আছেন, আর স্যার, আরেকটা কমেন্ট আছে ভাই আমার, বলেন। সেটা হচ্ছে যে এই ক্লাসটার কি ভিডিও পাওয়া যাবে? ভিডিও পাওয়া যায় কিনা ভাবে? হ্যাঁ, ভিডিও আমরা রেকর্ড করছি, দিয়ে দেবো। আমরা লিঙ্ক দিয়ে দেবো, আচ্ছা সমস্যা থ্যাংকস। নেই, ঠিক আছে। আমরা প্রশ্ন করবেন, আমি তো মনে করছি আপনারা মনে করেন যে মোটামুটি এইচটিএমএল পারেন, ঠিক আছে, সেই জন্য আমি আর ওই নিচের দিকে মানে একদম লো যাচ্ছি না। আজকে মনে করেন এই, আমি আপনার এর জন্য কিছু করছিলাম, তো সেখানে তো অনেক বেসিক করা, এর বাইরে কিছু জানি না। যাক, সমস্যা নেই, আমরা আরো বেসিক থেকে শুরু করবো, মানে এইগুলো আরো ভেঙে ভেঙে আরো আপনাদের বোঝাবো, ঠিক আছে। আমি মানে একটা আইডিয়া হইলো আমার যে আপনারা মানে কোন লেভেল, প্লাস আমি কোন লেভেলের কাজটা করাইছি, একটু একটু বেসিক করাবো, সমস্যা নেই, ঠিক আছে। ধন্যবাদ আপনার, ফ্রিল্যান্সার আবু বকর ভাই। ধন্যবাদ আপনাকে, আপনাকে ধন্যবাদ। তারপরে ভাই, ওই যে নামটা, বেশ বেশ। ভাই ওই যে সুরেশ চাকমা ভাই, আছেন লাইনে ভাই? সুরেশ চাকমা ভাই আছেন? ওকে, ডিজাইনার হাবিব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলেন ভাই, মানে কেমন হইলো, প্লাস কোনো কিছু বুঝতে অসুবিধা বা কোনো পরামর্শ আছে কিনা? না ভাইয়া, এমনি কোনো কিছু বুঝতে সমস্যা হয় নাই, সবকিছু ওকে আছে। আর জি, দুই একটা টুকিটাকি যা ছিল বলার, তা তো অনেকেই বলেই ফেলছে। যাক, আপনারটা বললে সুবিধা, ওই একই কথা, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটাই। ওকে, তাহলে আমরা ওইভাবে আগাবো। তারপর আমাদের এটা কি নাই লাইনে, এই যে তৃষা চাকমা আছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? ও, এই যে রুনেল চাকমা, তাই তো? ভাই আছেন আপনারা? জি, ওই যে, জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলছি আপনাদের কোনো বুঝতে অসুবিধা বা কোনো পরামর্শ আছে যে কিভাবে শেখালে আরেকটু ভালো হয়? না, আমি আমি হচ্ছে HTML CSS মোটামুটি পারি, জি, আমার বুঝতে অসুবিধা হয় না তেমন। আর ওই ভিডিও গুলো থাকলে ভালো হবে, এটাই আর কি আমার। জি, ভিডিওগুলো দেওয়া হবে সবারই। জি জি। জি, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকেও। জি, এই যে আমাদের, এই যে ভাই আছেন আপনি, রাজকুমার পরাধীন নাকি পরাধান লেখা, আছেন ভাই?
রাজকুমার প্রধান। জি জি জি, আছেন? নমস্কার। জি ভাইয়া আমি আমার সম্বন্ধে বলি। জি আমি ইন্ডিয়া থেকে। জি তো সন্ধান এই বুক থেকে আপনাকে পাই আমি। জি, তো আপনাকে ধন্যবাদ জানাবো একটা মানে করানোর জন্য। আপনাকে ধন্যবাদ। জি, তো খুবই ভালো লাগলো প্রথম দিনের প্রশ্ন আমার খুবই ভালো লাগলো আজকে খুবই সুন্দর। তো ভালোই আপনার লাগলো সবকিছু। আ- আপনার কোনো প্রশ্ন আছে কিনা, মানে বোঝানোর সমস্যা বা আপনার? ওরকম এই মুহূর্তে কোনো প্রশ্ন নেই এবং খুবই ভালো লাগছে প্রশ্ন। আর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর যতটুকু পরবর্তী যতটুকু বোঝানো হয়েছে ততটুকু ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর, ভেরি গুড, হুম, ধন্যবাদ আপনাকে। তো ঠিক আছে ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। তাহলে আমার মনে হচ্ছে সবাই কাছ থেকে আমরা শুনেছি, নাকি কেউ বাকি আছেন? বাকি আছেন কেউ? প্রশ্ন বলেননি বা কথা বলেননি, বাকি আছেন এমন কেউ? কথা বললানি বলতে এদিকে ভাই যে সুরেশ চাকমা নামের একজন, আর সবাই কথা বলেছে মোটামুটি, একজন বাকি আছে। ওই- দিশা নামে একজন, উনি মনে হয় নেটওয়ার্ক। ও, যাক, তাহলে আমি একটা ওভারভিউ করি, ঠিক আছে? আমাদের ক্লাসটা আমরা কি কি করলাম সেটা জাস্ট একবার করে আরেকটু ডিটেলস বলে দিচ্ছি, তাহলে আজকে আমাদের আর সব অসুবিধা হবে না, ঠিক আছে? জি ভাইয়া, একটু হ্যাঁ, আমি ওই বললে ইয়ে করে দিচ্ছি, আমি স্ক্রিন দিচ্ছি, মানে শেয়ার দিচ্ছি, দিয়ে আমি ওটা আর একবার বুঝাই দিচ্ছি। আমি মানে বুঝছিলাম যে হচ্ছে আপনারা মোটামুটি ভালো। ওকে, তো আমরা এই কোডে ভাইয়া চলে যাই। ফার্স্টে আপনি যে ফাইল টেক্সট ওটা চেঞ্জ করার যেটা ফরম্যাটটা দেখাইলেন কন্ট্রোল প্যানেল থেকে, ওটা আমি মিস করে ফেলেছি, বুঝতে পারিনি। ওটা যদি আরেকবার দেখাইতেন ভালো হতো। ওকে, স্ক্রিন দেখা যায়? জি ভাই, জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, মনে করেন আমরা হচ্ছে প্রথমে একটা HTML CSS করব, ঠিক আছে? সেই জন্য আমরা এই ফোল্ডার নেওয়ার থেকেই দেখালাম। ও ফোল্ডারটা বাদ আমরা নতুন নিউ ফোল্ডার নিলাম, এই যে ফোল্ডার। এই ফোল্ডারে আমরা নাম দিলাম মনে করেন ওয়েব ডিজাইন, দিয়ে ইন্টার দিলাম। এটা ওকে হয়ে গেল, মানে ফোল্ডারটা রেডি। এবার আমরা ফোল্ডারের ভিতর প্রবেশ করলাম। ফোল্ডারে প্রবেশ করার পর এখানে আমরা কিছু টেক্সট ডকুমেন্ট নেবো, অর্থাৎ আমরা যে HTML লিখবো এটা তো টেক্সট, অর্থাৎ একটা এডিটরে লিখবো, সেটা নোটপ্যাড প্লাস প্লাসে লিখেছি আজকে। এবং CSS লিখবো, সেটাও আমরা একটা এডিটরে লিখবো। সেই জন্য আমাদের টেক্সট ফাইল নিতে হবে। তো এখানে এসে আপনি রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর যখন এখানে নিউতে আসবেন, আসার পর নিউ সোজা সোজা যাওয়ার পর এখানে দেখবেন টেক্সট ডকুমেন্ট লেখা আছে। এই টেক্সট ডকুমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে দেখা যাবে নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি, যেহেতু এটা টেক্সট ফাইল সেই জন্য ডট টিএক্সটি লেখা আছে। তো আমরা ভাই তো আর এই টিএক্সটি টা আমার আসতেছে না। ও, এটা এটা দেখাবো। ওকে হ্যাঁ, এই ফ্যাক্ট এটা মানে বুঝতে ওকে পারি। ফোল্ডার অপশনটা ওকে ওকে, আমরা বলে দিচ্ছি, জানেন, আমি দেখিয়ে দিই একবারে, তাহলে সুবিধা হবে সবার। দেখুন, এই যে আপনার উইন্ডোজ কত, কোন উইন্ডোজ চালান আপনি? উইন্ডোজ 10 তো চলছে। ওই তাহলে তো আরো ভালো, সমস্যা নেই, একই রকম দেখাবে, আমার ওই 10ই দেওয়া আছে। ওই মনে করেন আপনি হয়তো প্রথমে কন্ট্রোল প্যানেলে যাবেন, এই যে কন্ট্রোল প্যানেল, ঠিক আছে? জি, এই কন্ট্রোল প্যানেলে যে ওকে করলেন, ওকে করার পরে এরকম ভাবে আসে, নাকি এরকম ভাবে আপনার এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়া যায়, ঠিক আছে? আপনি যেভাবে চাবেন সেভাবে হবে। ক্যাটাগরি দেওয়া আছে। ক্যাটাগরি এগুলো হচ্ছে এই যে লার্জ আইকন করে দেবেন, তাহলে আপনার বুঝতে বুঝতে সুবিধা পেরেছি। হবে, ঠিক আছে? জি, এবার লার্জ আইকন করার বলে ফাইল এক্সপ্লোর অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পপ আপ আপনার সামনে আসবে। আপনারা একটু বুঝাই, মানে ভালোভাবে। এখান থেকে কোনো একটা আছে, এই যে GHAZ.txt, দেখেছেন ডট টিএক্সটি শো করতেছে। এই শো জি, করতেছে কারণ এই যে ভিউ অপশন আছে, এই ভিউ অপশনে যে এই যে আমাদের হাইড এক্সটেনশন যে অপশনটা ছিল, সেই হাইড এক্সটেনশনটা আমরা কিন্তু এখান থেকে টিক মার্ক দেওয়া নেই, এই যে এই জায়গাটাই হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস অফ। এখানে যদি আমরা টিক মারা থাকে, আপনার দেখেন টিক মারা আছে আপনার কম্পিউটারে, জি, এই টিক মারা আছে। হ্যাঁ, এটা টিক চেক মার্ক তুলে দিতে হবে, তুলে দিয়ে অ্যাপ্লাই করবেন। তাহলে দেখেন আমি যখন টিক মার্ক দিলাম তখন এখানে দেখেন ডট টিএক্সটি আর নেই। এখন আমি চাচ্ছি যে আপনার সমস্যা হচ্ছে এটা, অর্থাৎ আপনার দেখা যাচ্ছে না ডট পরের অংশটুকু। সেই জি, দেখতে গেলে আমরা এই হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস অন করা আছে, এখানে আমরা চেক মার্ক দিয়ে দেবো, মানে তুলে দেবো, ফাঁকা রাখবো।
ফাঁকা রাখার পর অ্যাপ্লাই করব, তাহলে দেখুন এই যে .txt চলে আসতেছে এবং আমরা এখানে ওকে করব, তাহলে আমরা সেই ফাইল এক্সটেনশনটা শো করবে এবং দেখতে পারবো। এটাকে ফাইল এক্সটেনশন বলা হয়, মানে ডট এক্সটেনশন যুক্ত ফাইলকে ওই যে প্রি প্রসেসর ডাইরেক্টর পিএইচপি, ওই যখন আমরা ডেভেলপ শিখবো তখন ওইগুলো কাজ করব, মানে প্রি প্রসেসর ডাইরেক্টর বলে একটা টপিকস আছে। তাহলে এটা তো বুঝেছেন, মানে এই যে .txt জি ভাই, কিভাবে হ্যাঁ আসলো, ক্লিয়ার? এটা বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ clear। হ্যাঁ, আর কোনো এই দাঁড়ান আমি নোটপ্যাডেও যাই, তারপর দেখি এখান থেকে প্রশ্ন করেন তো সবাই, মানে ক্লিয়ার হয়ে যান আজকে ক্লাসটা পুরাটা। এই টাইটেলে কোনো সমস্যা না ভাই, টাইটেল কোনো সমস্যা নেই। কারোর থাকলে যে থাকবে সে বলবেন। এই যে লিঙ্কটাকে আমি লিখেছি HREF, মানে এই যে প্যারামিটার গুলো হাইপার রেফারেন্স, অর্থাৎ যে ফোল্ডারের নাম দিছি সেই ফোল্ডারের নামটা আমরা যে কাজটা করছিলাম, এবং রিলেশনটা স্টাইল শিট। আর এটা কোন ধরনের ফাইল হচ্ছে, কোন ধরনের ডকুমেন্ট হচ্ছে, বা কোন ধরনের লেখালেখি, সেটা হচ্ছে টেক্সট। টেক্সট মানে কোনো কিছু লেখা, কোনো কিছু লেখা আমরা এই যে লিখতেছি, এই যে টাইপ করতেছি, এগুলোকে টেক্সট বলা হচ্ছে। আর যেহেতু আমরা সিএসএস করব, মানে স্টাইল করব, সেই জন্য আমরা এখানে টেক্সট স্ল্যাশ সিএসএস কথাটা উল্লেখ করে দিয়েছি, এবং এটা আমরা হেড ট্যাগের ভিতরে লিখেছি, এই টাইটেল ট্যাগ এবং লিঙ্ক ট্যাগ। এবার আমরা বডি ট্যাগের ভিতরে যা কিছু লিখবো সেটা আমরা ব্রাউজারে দেখতে পারবো। তো আমাদের যে বেসিক ট্যাগ, এই যে H1 থেকে H6 এই পর্যন্ত, এই ট্যাগগুলো সেম, অর্থাৎ আমরা H1 যখন দিয়ে লিখবো তখন লেখাটা অনেক বড় হবে, H2 দিয়ে লিখলে লেখাটা একটু ছোট হবে H1 এর তুলনায়, H3 দিলে আরেকটু ছোট H2 এর তুলনায়, H4 দিলে H3 থেকে আরেকটু ছোট, H4 দিলে আবার যদি H5 দিই একটু ছোট হবে, H6 দিলে আরেকটু ছোট হবে। যখন যেমন প্রয়োজন হবে আপনি তখন সেমন মানে সেই ট্যাগটা লিখবেন, এবং যখন শিরোনাম ব্যবহার করবেন তখন এটা মনে রাখবেন H2 ট্যাগটা লিখলে ভালো হয়। কন্টেন্টের ভিতরে যখন আমরা শিরোনাম লিখবো তখন H2 ট্যাগটা পারফেক্ট হয়, এটা মনে রাখবেন জাস্ট। এবার আমরা পি ট্যাগ লিখছিলাম, যে আমি লিখছিলাম দিস ইজ এ প্যারাগ্রাফ বা দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ। আপনি এখানে আপনার কন্টেন্ট লিখবেন, যে ব্লগ থাকবে বা পোস্ট থাকবে সেটা লিখবেন। এবার এই দিস ইজ প্যারাগ্রাফকে আমি বোল্ড করতে চাচ্ছিলাম, অর্থাৎ এই ইজ কথাটা যেন মোটা হয়, একটু গাঢ় হয়, সেই জন্য বি ট্যাগ শুরু করছিলাম এবং শেষ করছিলাম। আপনি যদি এই প্যারাগ্রাফ ট্যাগটা মোটা হোক চান, মানে একটু গাঢ় হোক, তাহলে আপনি প্যারাগ্রাফের আগে এবং পরে এই বি ট্যাগটা লিখে দেবেন। যদি আপনি এই ইজ ট্যাগটার আগে, মানে এই ইজ কথার যেখানে লেখা রয়েছে এইটা যদি আপনি একটু গাঢ় চান, তাহলে এই বি ট্যাগটা এখানে দেবেন, এবং এই বি ট্যাগ শেষটা এখানে দিয়ে দেবেন, তাহলে ইজটা গাঢ় হয়ে যাবে। এভাবে আপনি বারবার এগুলো নাড়াচাড়া করবেন, মানে বারবার ভুল করবেন, প্লাস এগুলো অনেক কোড করবেন, মানে নিজের ইচ্ছা মতন আপনি লিখতে থাকবেন। লিখতে লিখতে দেখবেন আপনার সামনে অনেক প্রশ্ন মানে উন্মোচন হবে, অর্থাৎ খুলবে আপনার জিনিসটা, যে ক্লিয়ার হবে যে আপনি কি করতে চাচ্ছেন বা কি আপনার জানা দরকার। এইভাবে যদি আপনি বেসিক্যালি শেখেন তাহলে লাভ হবে। আর টিপস দিচ্ছে একটু পরে, এই যে আমি যখন এই যে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করলাম, এখানে ইমেজ ট্যাগে কোনো সমস্যা আছে বলুন তো? ইমেজ না ট্যাগটা ভাই, কোনো কারোর না স্যার। কার আছে বলেন তো, তিনি প্রশ্ন করেন ইমেজ ট্যাগটা নিয়ে, ভাইয়া, বলেন। প্রশ্ন ছিল একদম হেডে আর কি, হ্যাঁ, একটু উপরের দিকে যাবেন। উপরের দিকে এসছে এই যে, হেড, এই যে এখানে টাইটেল লিখলাম না, দিস ইজ এ পেজ টাইটেল, এটা আমাদের ওয়েব পেজের যে টাইটেল হলো, হ্যাঁ। জি। তো এখানে একটা আইকন দিতে চাচ্ছি, আইকনটা দিতে গেলে কি ওই টাইটেলের ভিতরে গিয়ে ইমেজ দিয়ে লিঙ্ক করে দিতে হবে নাকি কিভাবে, এটা একটু আমি পারতেছিলাম না। ও, আপনি তো প্রশ্ন করেন, হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পারছি, আপনার চিনতে পারছি। ও, এই জায়গাটায় মনে করেন আমরা যে টাইটেল দিচ্ছি না, এই টাইটেলে আমাদের শুধুমাত্র আমাদের লেখাটা দিতে পারছি। আর আমরা যখন আমাদের এই যে আমরা দেখি এই যে নোটপ্যাডের যে আইকনটা দেখেছেন, এই যে লোগো, জি জি। এই যে নোটপ্যাড, এই নোটপ্যাডটার লোগো বা আমাদের ওয়েবসাইটের কোনো লোগো যদি আমরা ওখানে দিতে চাই, তখন আমাদের এই যে বেসিক্যালি এই টাইটেল লিখলে হবে না। এই টাইটেলটা শুধুমাত্র আমাদের এই লেখাটাই থাকবে। এই জায়গাটায় আমরা আলাদাভাবে ডিকেলার করে নিয়ে সিএসএস এর মাধ্যমে আমরা ওখানে পিকচারটা অ্যাড করতে পারবো, সেটা আমি দেখাবো আপনার। কিন্তু আজকে যে টাইটেলটা আমি নর্মাল লিখেছি, এই টাইটেলে কি কোনো সমস্যা আছে? না না, ঠিক হ্যাঁ, আছে, না থ্যাংক ভাই, ইউ। এতে কোনো সমস্যা নেই। তাহলে ধন্যবাদ, কারণ আমরা বেসিক্যালি মনে করেন যে সিরিয়াল বাই সিরিয়াল শিখলে সুবিধা হবে, তাহলে মানে সিরিয়ালটা মেইনটেইন থাকবে। এ, আরেকটা কোয়েশ্চেন আছে, আরেকটা কোয়েশ্চেন। জি বলেন। আবার একটু হেড থেকে আসি। হেড, জি। এখানে আরেকটু কোয়েশ্চেন, ঠিক আছে। এখানে এই যে লিঙ্ক যেটা করলাম, হ্যাঁ, এটা তো সিঙ্গেল ট্যাগ, হ্যাঁ। জি। আমি href দিয়ে স্টাইল ক্লাস সিএসএস আপনি মানে আমরা ফাইলটাকে লিংক করালাম, আর রিলেশনটা দিলাম স্টাইল শিট। এই রিলেশন স্টাইল শিট, এই স্টাইল শিট কথাটা দিয়ে আসলে মানে এখানে কি আর অন্য কোনো কিছু হয়, মানে রিলেশন কি শুধু স্টাইল শিটটা কেন? আর এরপরে হলো যে টাইপ, টাইপটা টেক্সট এবং সিএসএস, এটা কি দিতে হবে নাকি টাইপ
এটা না দিলেও চলবে। এই টাইপটা আপনার অপশনাল, কিন্তু এই রিলেশনটা দিয়ে দেবেন। দেখুন রিলেশনটা যদি আমরা না দিই তাহলে আমাদের কাজ হবে না। দেখুন আমরা এইখানে তো লিখেছি তাই না, এই যে ব্যাকগ্রাউন্ড রেড, এটা তো ওকে আছে। আমরা রান করে আপনার দেখাচ্ছি আরেকবার। কন্ট্রোল এস যদি আমি দিই, তারপর আমি আর নতুন করে রান করি। এই রান করার পর আমরা এই রিলেশনে বানান ভুল করবো মানে ইচ্ছা করে, ঠিক আছে। দেখুন এই যে রেড আছে না, রেড আছে। এখন আমরা এই যে স্টাইল শিট যেখানে লিখলাম সেখানে বানান মনে করা ইচ্ছা করে ভুল করলাম, এই যে কেটে দিলাম, দিয়ে সেভ দিলাম, ঠিক আছে। এবার আমরা সেখানে চলে যাই, যে আমরা রিফ্রেশ করি, সে লাল ব্যাকগ্রাউন্ড কোথায় গেছে দেখেছেন, বানান ভুল, সেই কারণে আমার ওটা আসবে না। অর্থাৎ এই স্টাইল শিটটা মাস্ট মানে আপনি লিখবেন। আর এই যে স্টাইল ডট সিএসএস যেটা লিখছি না, এই জিনিসটা আপনার ফোল্ডারের নাম হবে। আমি এইখানে ফোল্ডার করে এলাম স্টাইল ডট সিএস। এটা মানে ওই ফাইলটাকে দেখাই দিচ্ছি আর জি কি। জি জি জি, এই যে আমি উদাহরণ দেখাই আপনাদের, এই যে নোটপ্যাড এখানে, হ্যাঁ এই যে স্টাইল ডট সিএসএস এইটা লিখছিলাম বলেই ওখানে স্টাইল ডট সিএসএস। এখানে যদি আমি অন্য কিছু লিখতাম, দেখা যাচ্ছে আপনার নাম কি আমি জানি না, আমার আপনার নাম ডট সিএসএস এই যদি আমি লিখি, তাহলে আমার ওই লিঙ্ক করার সময় আপনার নাম ডট সিএসএস লিখতে হবে। লিখলে সে রেফারেন্সটা পেয়ে যাবে। আর এখানে আপনি বানানটা ভুল করবেন না, টাইপটা না লিখলে কোনো সমস্যা হয় না, ঠিক আছে। আর এখানে শুধু একটা লিঙ্ক ট্যাগ করলাম, জাস্ট হচ্ছে আমাদের সিএস কানেক্ট করার জন্য। আমরা যখন আরো কাজ করবো তখন এইখানে আরো প্রায় 5-7টা লিঙ্ক হবে, ঠিক আছে। তখন সমস্যা হবে না, আস্তে আস্তে আমরা সব বেসিক্যালি বুঝবো। একবারে যদি আমরা করতে যাই, তখন দেখা যাচ্ছে মানে ভুল হয়ে যাবে। আর ভাইয়া মনে করেন এইচরেফ আগে, রিলেশন আগে দিলাম, এইচরেফ পরে দিলাম, কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই, ওটা আপনার ইচ্ছা, মানে এখানে যে এই কথাগুলো থাকলেই হবে। তাহলে সমস্যা নেই না? না না না, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই। হ্যাঁ, আর প্রশ্ন বলেন তো, বডিতে আসবে এবার। বডিতে কোথায় কার কোনো সমস্যা ফ্রিলি বলবেন, মানে এখানে আমরা মনে করেন সবাই সবার জন্য শিখছি, ঠিক আছে। মানে কেউ যেন কোনো লজ্জা বা জড়তা করবেন না, যেন কোনো রকম ভাই একটা শিকার। প্রশ্ন ছিল আমার জি বলেন বলেন। ভাই এই যে বিট একটা যেটা ডিস এর পরে বিটা দিয়েছে এটা স্টার বোল্ড করার জন্য, জি আর এখানে ওই বিটা স্লাইস দিয়ে শেষ করেছি। জি আমি যদি H2 এর মধ্যে স্টার বোল্ড করতে চাই তাহলে এই বিটা ওখানে দিলাম ইস এর আগে, জি, তারপরে ওই ইস এর পরেও কি স্লাইস দিয়ে বিটা শেষ করতে হবে? অবশ্যই মানে ট্যাগ শুরু এবং শেষ এরম করলেই তারপরেই হবে, তাছাড়া হবে না। হ্যাঁ মানে বি ট্যাগটা যেটা মানে যেই সেন্টেন্সটার আগে মানে যে ওয়ার্ডটার আগে দিই না কেন তারপরে স্ল্যাশ দিয়ে শেষ করে দিতে হবে। জি, এই যে H2 আমি দেখেন বি দিলাম, আমি সেভ করছি। এবার যদি আমি রিফ্রেশ করি, ওই ইজটা কিন্তু গাঢ় হবে। এই যে ইজটা এখানে গাঢ়, যেহেতু রেড কালার সেজন্য আর এটা কিন্তু বোঝা যাচ্ছে না, অর্থাৎ এটা কিন্তু গাঢ় হয়েছে। আর ও আরেকটা ট্যাগ আছে এখানে, আরেকটু দেখিয়ে দিই, তাহলে মনে করেন যে সবই ইয়ে আছে। এই যদি বি আর ট্যাগ আপনি শুধু লেখেন বি আর, বি আর মানে তো ব্রেক, মানে অনেকে জানেন নাকি? হ্যাঁ এটা জানি যে আমার ব্রেক মাঝখানে। ওই বি আর তো এখানে আছেই, মানে তাহলে এখানে দিই না, আমরা অন্য জায়গায় দিই। অর্থাৎ যে জায়গায় আমরা একটা লাইন চাচ্ছি যে আর একটু লাইন হয়ে যাক, এই যে দিস ইজ মনে করেন, এই জায়গায় আমরা এখানে পেস্ট করে দিলাম। এরকম যদি আমরা এরকম করে রান করি, তাহলে আমরা দেখব যে আমাদের এই যে লাইনটা ভেঙে গেছে, বুঝতে পেরেছেন। অর্থাৎ অর্থাৎ লাইনটা চেঞ্জ, আর কিছু না। এগুলো নর্মাল ট্যাগ, এগুলো আমরা যখন প্রজেক্ট মানে কাজ করতে থাকবো তখন দেখবেন এগুলো সব অটো লেখা চলবে। অর্থাৎ বিভিন্ন ট্যাগ বিভিন্ন সময় চলে আসবে আমাদের এই ছোটখাটো ট্যাগ গুলো। আর সব ট্যাগ গুলোই মনে করেন আমাদের কাজে লাগবে। আর আমি হচ্ছে যে আর আর কোনো প্রশ্ন আছে এই জায়গাটাই, মানে যে ইউএল। স্যার একটা এইচ বলেন বলেন। বলছি, আপনার ওই যে বোল্ড ট্যাগটা জি, বডির শুরু শেষে দিয়ে দিই, টোটালটা কি বোল্ড হয়ে যাবে না ও কি হবে? এইখান দিক চাইছেন এই জায়গাটাই, হ্যাঁ 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 টোটালটা মানে বোল্ড করবেন তাই না। হ্যাঁ। মনে করেন আপনি বডিতে আমরা যা দেবো সে বডিটা কোনটুকু আগে আপনি একটু ক্লিয়ার করি। এই যে এই কোণার থেকে ব্রাউজার একদম এখান থেকে শুরু যত যা লিখবেন, ঠিক আছে, সব কিছু এখানে থাকবে। এই বডিকে যদি আমি বোল্ড করি তাহলে দেখুন আমাদের কি হয়। দেখুন এখানে যদি আমরা বি ট্যাগ লিখি, আর আরেকটি কথা আর একটু বলি, যে আমরা এই বডির ভিতরে যা কিছু লিখবো সেইটাই কিন্তু আমরা দেখতে পারবো আমাদের ব্রাউজারে। বডির বাইরে যে হেড এগুলো লিখেছি, এগুলো কি একটাও দেখা যাচ্ছে বলেন তো আমাদের এই যে এখানে এর ভিতরে দেখা যায়? না এটা তো দেখাবে না। এটা দেখাবে না। ওই সেম ভাবে ওই বি ট্যাগের মানে বডি ট্যাগের আগে যদি আমরা বি লিখি, তাহলে দেখুন আমাদের কেমন হয়। জাস্ট আমরা লিখে রাখি, দেখুন বি ট্যাগ লিখলাম, ঠিক আছে। এবারটা বডিটাকে শেষে বলবো, তাই তো।
মানে স্ল্যাশ দিয়ে আমরা বি ট্যাগটা শেষ করে দিই। হ্যাঁ, এই মনে করেন দিলাম, দেওয়ার পরে আমরা আমাদের রান করা জায়গাটায় যাই। দেখুন আমাদের কোনো কিছু পরিবর্তন আছে, না পরিবর্তন হয় সুতরাং ওই বডিকে আমরা তার বোল্ড করতে পারি না, ঠিক আছে, মানে বডি 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 টাইম বোল্ড করব জি তাহলে জি সেটা কিভাবে জি বডির মধ্যে যে কন্টেন্ট গুলো আছে জি সেটা আমি বোল্ড করব জি কন্টেন্ট জি বোল্ড করতে গেলে আমাকে কিভাবে করতে হবে এই যে বডির ভিতরে মনে করেন তাহলে আমরা এগুলো কেটে দিই, এগুলো তো বডি ট্যাগ, এই যে বডি ট্যাগ যেমন ছিল আমরা সেমন রেখে দিই আগে, তারপর আমি আপনার দেখাচ্ছি পুরোটা। এই যে মনে করেন বডির ভিতরে আমরা একটা পি ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, ঠিক আছে, এটা তো একটা কন্টেন্ট না, প্যারাগ্রাফ ট্যাগ। এই মনে করেন আমি এমনি লেখা থাকলো, তারপর আমরা এখানে পি ট্যাগটা শেষ করে দিই। তো আমাদের এটা পি ট্যাগ হয়ে গেল, আমরা এখানে ইন্টার দিয়ে দিই, তাহলে এটা আলাদাই থাক। অর্থাৎ এই যে পি ট্যাগটা শুরু এবং শেষ, এই যে এই জি ফানি ফাও এটা লিখলাম, এই লেখাটা যদি আমরা চাচ্ছি যে আমাদের এটা বোল্ড হবে, মানে বি ট্যাগ লিখে মোটা করে দেবো, এটা আমাদের কন্টেন্ট, এই কন্টেন্টের আগে আমরা বি ট্যাগটা উল্লেখ করে দেবো, তাহলে আমাদের ওটা বোল্ড হয়ে যাবে। মানে যেই টপিকসটা বা যেই আইটেমটা আপনি বোল্ড করতে চাবেন, সেই আইটেমের আগে এবং পরে আমাদের ট্যাগটা সম্পূর্ণ শেষ করতে হবে। দিয়ে কন্ট্রোল এস দেন। জি তো আমি যতগুলো H1 H2 H4 H5 H6 যতগুলো লিখেছি জি তাহলে আগে তো আমাকে বি ট্যাগ দিতে হবে, আমি সেটা চাইছি না জি 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 যে আমার যতগুলো ইচ্ছা ততগুলো বোল্ড করব জি কিন্তু একবার হ্যাঁ, একবারে যদি করতে চান তাহলে মনে করেন এই যে H1 থেকে কোন পর্যন্ত, H6 পর্যন্ত মনে করেন করবেন, ঠিক আছে, তাহলে এই H1 এর একটা নাম দিয়ে দিতে হবে, ক্লাস অথবা আইডি ব্যবহার করে একটা নাম দিয়ে দিতে হবে। জি অনেকটা এগিয়ে আছে, তার দরকার নেই পরের ক্লাসে এটা অনেকের বুঝতে অসুবিধা হয়ে যাবে। না, সবই হবে, সমস্যা নেই, জাস্ট এটুকুন ধারণা ক্লাস দিয়ে এইখানে যে নামটা দেবো, এই নামে যদি আমরা বোল্ড করে দিই তাহলে টোটালটা বোল্ড হয়ে যাবে, এই ক্লাসের আন্ডারে যে পর্যন্ত থাকবে এই ট্যাগটা আবার এখানে চলে আসবে, শেষ হবে এখানে, ঠিক আছে, এইভাবে আমাদের হবে, সমস্যা নেই, সবই আমরা দেখবো। জি, আর আর কোনো প্রশ্ন আছে এখানে? জি ভাইয়া, জি বলেন। ওই বি ট্যাগটা যদি H1 এর বাইরে দিয়ে দিই, ওই দিস হেডিং 1 ওই পুরা লাইনটার বাইরে ধরেন হেডিং ওই পি ট্যাগে দিই, আমরা পি ট্যাগে দিলে ভালো বোঝা যায়, হেডিং তো নিজেই একটু ইয়ে তো মানে বোল্ড, বুঝতে পেরেছেন, মানে হেডিংটা নিজেই বোল্ড, আমরা যদি পি ট্যাগে দিই, এই দেখুন বি ট্যাগটা শুরু করলাম এবং বি ট্যাগটা শেষ করলাম, এবং আমরা সেভ দিয়ে এই যে দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ যেটা লেখা ছিল ওই লেখাটাই থাকুক, এই লেখাটাই আমরা এই যে দিস ইজ প্যারাগ্রাফ, এই লেখাটার ইজ আগে বোল্ড ছিল, এখন আমরা দিছি টোটালটা, তাহলে আমাদের এই যে টোটালটা দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ, আর এটা তো ছিলই, ঠিক আছে, মানে পুরাটা হয়ে যাবে, কিন্তু আপনি বডির আগে কখনোই দিতে পারবেন না, মানে বডির আগে দেওয়ার কোনো ওরকম মানে নিয়ম নাই। বডির ভিতরে আপনি বডিকে যদি করতে চান, কোনো ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড পিকচার সবকিছু আপনি দিতে পারবেন, কিন্তু যখন আপনি বোল্ড করতে চাবেন তখন আপনার নির্দিষ্ট কন্টেন্টকে নির্দিষ্টভাবে দিতে হবে। আর যদি চান একসাথে অনেকগুলো ট্যাগগুলোকে আমি বোল্ড করব, তাহলে যে এর আগে একটা ক্লাস ডিক্লেয়ার করে নিতে হবে, যে আমি এই ক্লাসের আন্ডারে এটাকে রাখতে চাচ্ছি, মনে করেন এটার নাম দিলাম আমি এ, এই টোটালটা সিলেক্ট করার পর এর একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, সেই ক্লাসের নাম দিলাম আমি এ, তখন আমি এ কে যদি আমি বোল্ড করে দিই তাহলে এই টোটালটা বোল্ড হয়ে যাবে অটো, অর্থাৎ এ কে বোল্ড করার মাধ্যমেই এ কিন্তু বোল্ড হয়ে যাবে, বুঝতে পেরেছেন হালকা? ধন্যবাদ। জি, আর আর কোনো প্রশ্ন আছে মোটামুটি কিছু জানার? ভাইয়া আজকের হোমওয়ার্কটা ওইটা বলে দিলে। ও যাক, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তাহলে মোটামুটি আকারে বুঝলেন, এবার কাজটা দেখেন, আমরা এই যে প্রথমে দেখালাম যে একটা ট্যাগ লিস্ট আমি করেছি, মানে আমরা বাছাই করেছি এই জায়গাটাই, এই ট্যাগ লিস্টটা মোটামুটি সবাই দেখবেন, আর আমি দেখছি মানে বলে দিচ্ছি গুগলে কিভাবে আপনারা একটু কাজ করবেন, ঠিক আছে, এই ট্যাগগুলো আপনারা প্রত্যেকটা ফলো করবেন এবং প্রত্যেকটা নিয়ে গুগলে সার্চ দিতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন, তাহলে আপনাদের এই মানে যত ট্যাগ আছে এই ট্যাগ গুলো আপনাদের মোটামুটি আকারে কনসেপ্ট ক্লিয়ার হবে, আর এই ট্যাগ গুলো যখন আপনি এই যে বোল্ড ট্যাগ, এই যে বি ট্যাগ,
এখানে রয়েছে, ঠিক আছে? এই ট্যাগটা আপনি একটু ডেফিনিশন পড়লেন, পড়ার পরে মোটামুটি বোঝা গেল, তারপর আপনি প্রয়োগ করবেন। তো এই যে বিআর ট্যাগ, ব্রেক ট্যাগ যেগুলো আমরা ব্যবহার করেছি, আমরা আস্তে আস্তে সমস্ত ট্যাগগুলো ব্যবহার করব, ঠিক আছে? মনে করেন এই পিডিএফটা আপনারা দেখবেন, দেখার পর আপনি মনে করেন ইউএল ট্যাগটা বোঝেননি, ঠিক আছে? শুনতে পারছেন সবাই? হ্যাঁ স্যার। জি ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ, যে কোনো একজনের মনে করেন যে কোনো একটা ট্যাগে প্রবলেম অথবা যে কোনো একটা অ্যাট্রিবিউটের প্রবলেম, আমি নেই বা আমাদের ক্লাস আসছে না, আপনারা নিজে আছেন, নেট বাসায় কানেকশন রয়েছে, ঠিক আছে? এই অবস্থায় যদি কোনো প্রবলেমে পড়েন, তাহলে গুগলের সহযোগিতা নেবেন সবার আগে। অর্থাৎ গুগলকে আপনি জিজ্ঞাসা করবেন কিভাবে, যে আপনি মনে করেন ইউএল ট্যাগটা বা এলআই বা ওএল যে কোনো একটা ট্যাগ আপনি ব্যবহার করতে পারছেন না, তাহলে আপনি লিখবেন, আমরা অনেক সময় হাউ টু কিন্তু প্রশ্ন ব্যবহার করি, ঠিক আছে? তাহলে হাউ টু ইউজ অর্থাৎ কিভাবে ব্যবহার করে ইউএল ট্যাগ অথবা ওএল ট্যাগ, এই যদি লেখেন, তারপরে যদি আপনি এটা দিয়েও সঠিক রেজাল্ট না পান, তাহলে আপনি লিখে দিতে পারেন ইন HTML, লেখার পর আপনি ইন্টার দেবেন। অর্থাৎ যেই ট্যাগে হবে সেই ট্যাগে, কোনো ওয়েবসাইটকে নির্দিষ্ট করবেন না যে আমি এই ওয়েবসাইট দেখেই শুধুমাত্র দেখব আর বাকি কোনো ওয়েবসাইটে দেখব না, কারণ আপনার যে সমস্যা, সেই সমস্যাটার সমাধান যে কোনোভাবে হতে পারে। এখন দেখুন, এই যে এখানে একটি আছে, এই যে ওয়েল ট্যাগ এলআই আমরা যেটা লিখলাম, সেই জিনিসটা এটা হলো w3schools.com এর। আবার দেখুন এখানে ওয়েল এইচটিএমএল ট্যাগ html.com, অর্থাৎ এইচটিএমএল যেই প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও কিন্তু এইভাবে ট্যাগগুলোর ডেফিনেশন তারা কিন্তু সুন্দরভাবে ডিক্লেয়ার করে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এই যে দেখুন, এই যে ওয়েল ট্যাগ, ওয়েল ট্যাগ, ওয়েলের ভিতর এলআই, এইভাবে কিন্তু আপনারা মানে প্রত্যেক সময় যেই ট্যাগটায় সমস্যা হবে বুঝতে আপনারা গুগলকে ইনভাইট করবেন, মানে গুগলকে কাছে রিকোয়েস্ট করবেন যে গুগল, মানে আমি কিভাবে এটার সহযোগিতা পেতে পারি। তাহলে দেখবেন আপনার কাজ শেখার গতিটা অনেক বেড়ে যাবে। আর যদি আপনি সবসময় মানে পরনির্ভর, মানে পরনির্ভর বলতে কোনো মানুষের বা যার হোক কাছে জিজ্ঞেস করবেন তারপরে পারবেন, এরকম যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে দেখবেন আপনার শেখার গতিটা অনেক কম হয়ে যাবে। আপনি যেহেতু এই সবার কি নেট কানেকশন আছে না বাসায়, মানে ওয়াইফাই, জি ভাইয়া। মানে সিম নেট চালান নাই কেউ, মানে সিম নেট কিনে কেউ নাই, তাই না? মানে সিম কার্ডে, ওই যে সিম কার্ডে নেট কেনা যায় না, এমবি, জি জি। এটা কেউ ইউজ করেন নাকি? আমি সিম্পল না ভাইয়া। ও, ওইটা ইউজ না করলে, এই তো সবার ভালো। তাহলে এরকম ভাবে গুগল করবেন, মানে যেই ট্যাগটা বুঝতে পারবেন না সেই ট্যাগ নিয়ে গুগলে যখন আপনি হাউ টু ইউজ এই ট্যাগ সম্পর্কে লিখবেন, তখন দেখবেন আপনি বিভিন্ন ওয়েবসাইট পাবেন। ওয়েবসাইটে যে কোনো কিছু একটু দেখলেন, দেখলে কিন্তু আপনার এই জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এইভাবে নিজের ইচ্ছায় আস্তে আস্তে কিন্তু নিজে ডেভেলপ করতে হবে, স্কিল ডেভেলপ। তাহলে দেখবেন যে আপনার আস্তে আস্তে সমস্ত কিছু শেখাটা সহজ হবে। আর পরনির্ভর বা আমরা অনেকে ওই যে কোর্স বা কোচিং বা এই জাতীয় করে না, তারা দেখা যাচ্ছে মাস্টার বা ট্রেনার যে থাকে সে যতটুকু শিখাইলো ততটুকুই শেষ, আর কিছু কিন্তু সে নিজ ইচ্ছাই করলো না। তাহলে দেখা যাচ্ছে তার শেখার পরিধিটা কিন্তু কম হয়ে যায়। আর মার্কেট প্লেসে কারোর অ্যাকাউন্ট আছে যারা উপস্থিত আছেন? freelancer.com এ আছে ভাইয়া। কোন, আমি মানে আর আপওয়ার্ক এখনো খুলিনি। হ্যাঁ, কোন টপিকস এর উপর আছে? ডাটা এন্ট্রি, এসইও এর উপরে। হ্যাঁ, কাজ কেমন পাইছেন, সম্ভাবনা কেমন, বুঝছেন কেমন, কঠিন কেমন, ইত্যাদি? ডাটা এন্ট্রির কাজ তেমন কঠিন না, পারবো করতে। কয়েকটা অর্ডার মানে কয়েকটা নক করেছিল, কিন্তু কিছু কিছু সাইট থেকে বায়ার বলছিল যে আগে ইয়ে করতে হবে, আমাকে সেফটি ডলার জমা দিতে হবে, তারপরে ওরা কাজ দেবে। হ্যাঁ, ওটা ভুয়া। হ্যাঁ, এই জন্য করিনি ভাই, কোনোটাই নেই। কয়েকটা আসছিল, তারপরে ওটার জন্য বের হয়ে আমি এসইওটা শেষ করেছি ভালোভাবে, তারপরে এই ডিজাইনে। যাক, আর এই ডিজাইনের ক্ষেত্রে মনে করেন আপনি যত এক্সপার্ট হবেন কাজ তত আপনার কাছে আসবে, যদি এক্সপার্ট না হন কাজ মনে করেন ওই বছরে ঘুরবে না, ঠিক আছে? মানে খুবই সিরিয়াস, মানে খুব ভালোভাবে শিখতে হবে, ঠিক আছে? শিখলে ভালো মতো শিখতে হবে, আর না শিখলে বেকারে টাইম টাইম নষ্ট করে কোনো লাভ নেই। মানে নিজের মন প্রাণ দিয়ে শিখতে হবে, তাহলে দেখবেন যে এখানে সফলতা আসবেই, ঠিক আছে? জি ভাই। জি ভাইয়া, এই বিষয়ে একমত। হ্যাঁ, না অবশ্যই, কারণ আমি তো বাস্তবে ফেস করেছি অনেক কিছু, ঠিক আছে? আমি তো মানে সব আপনার যা বলছেন আমিও তাই, মানে ওই ঘাটের পানি খাইছি এক কথায়, ঠিক আছে? সবকিছু দেখেছি যে কিভাবে কিভাবে কাজ হচ্ছে বা কত কঠিন। তবে আমি সবচেয়ে ভালো লাগে থিম ফরেস্টে কাজ করতে, ঠিক আছে? থিম ফরেস্টে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু একটু প্যারা কম, অর্থাৎ আপনার ক্লায়েন্টের কোনো প্যারা নেই, জাস্ট আপনি থিম ডেভেলপ করবেন এবং ওখানে সাবমিট দেবেন। এই জন্যই একটু ভালো করে শেখেন থিম ডেভেলপমেন্টটা, তাহলে দেখবেন যে কাজ হবে, মানে
পরনির্ভর হওয়া লাগবে না। টিম ফরেস্টে সেরকম কন্টিনিউ আমি যদি টিম ডেভেলপ করে করে দিয়ে দিই তাহলে এগুলা যতদিন থাকবে এটা অটো সেল হলে অটো তো। জি জি 60% প্রায় পাবেন আপনি, 60% থেকে 40% মানে আপনাকে দেবে। মানে একটা যদি $10 হয় তার 60% আপনি সারা জীবন পাইতে থাকবেন। ওই যে অ্যাভাটা থিম আছে না, মানে যে আমি দেখাচ্ছি আজকে যেহেতু একটু ক্লাস লং, তাও দেখাই, সমস্যা নেই। এই যে themeforest.net, আমরা যদি এখানে যাই, মানে এই মার্কেট প্লেসটা মানে খুবই ভালো। খুবই ভালো বলতে এখানে কোনো ক্লায়েন্টের ওরকম কোনো ঝামেলা নেই যে আপনার কাজ পাতে হবে, আপনি এখানে কাজ ভালো পারতে হবে। এই স্টেবল দেখাবো, তাই না? এই স্টেবল মনে করেন আমরা পপুলারে যাই, পপুলারে যাওয়ার পর দেখুন কত সবচেয়ে বেশি বার সেল আছে হয়তো বিভিন্ন রকম, ঠিক আছে? এই স্টেবল টেমপ্লেটের একটু রেট কম হয় মোটামুটি, তাই না? এই যে $29 দেখতে পাচ্ছেন তো। তো দেখুন এখানে 26টা সেল হয়েছে আর 39টা রিভিউ হয়েছে। যারা এই থিমটা তৈরি করেছে তারা কিন্তু এই $29 60% কমিশন পেয়েছে, যে থিমের ওনার প্রত্যেকটা সেলে 26টা সেলে 26 বার পেয়েছে। এইভাবে যতদিন এই থিমটা সেল হতে থাকবে ততদিন সে 60% কমিশন ওখান থেকে পাবে। মার্কেটিং করেন কে? মোটামুটি আইডিয়া কে পারেন মার্কেটিং? মোটামুটি আইডিয়া আছে। আপনি কি মানে নামটা একটু বলেন তো, মানে পরে খুঁজে যেন পাই। কি মানে আপনার নামটা। তারা যেতে আমি পারে মাহবুব ভাই। হ্যাঁ, ওই মার্কেটিং যে পারেন, যদি অ্যাফিলিয়েট মার্কেটিং আইডিয়া আছে? না অ্যাফিলিয়েটের আইডিয়া নেই, মানে বেসিক্যালি এই যে কোনো জিনিসকে অনলাইন বেসিসে মার্কেটিং করার যে যাক ভালো। মনে করেন অ্যাফিলিয়েটও পড়ে যায় সেটার ভিতরে, মানে নিজস্ব একটা ব্লগ করে জি, আপনার ওখানে বিভিন্ন আপনি ব্লগিং করলেন। হ্যাঁ ওকে বুঝতে পারছি। এবার আমি বলি, আপনি একটু সবাই শোনেন একটু। দেখেন এখানে $29 দাম রয়েছে, ঠিক না? জি ভাইয়া। এই $29 60% পাবে যেই মানুষটা এই থিমটা আপলোড দিয়েছে। কখনো কখনো 50%ও থিম ফরেস্ট দেবে, আবার কখনো কখনো 40%ও দেবে, অর্থাৎ 40 থেকে 60%-এর ভিতরে যার থিম যে আপলোড দিয়েছে সে পাবে। আর ভাইয়া আরেকটা কথা, এখানে সেম থিমটাই তো বারবার সেল হবে তাই না? না, সেম থিম, যে থিমটাই ক্লায়েন্ট ভালো লাগবে, মানে হেভি গর্জিয়াস থিম হলে সেল হবে অনেক, ঠিক আছে? মানে থিম যত হাই হবে সেল তত হাই হবে, থিমের কোয়ালিটি ভালো হইতে হবে। মানে যদি ভালো কোয়ালিটি না হয় তাহলে সেল কম হবে। এই যে 25 বা 26 বার এমনও থিম আছে, মেলা কবে 25,000 বা 30,000 বারও বিক্রি হয়, মানে ভালো ভালো থিম আছে অনেক, ঠিক আছে? তার থেকে বেশিও বিক্রি হয়। তাহলে ওই থিমের ওনার গুলো মানে একটা থিম দিয়েই তার লাইফ সাকসেস, মানে লাইফে গেইন হয়ে গেছে, এরকম আছে, ঠিক আছে? জি ভাইয়া। তো এইখানে থিম ফরেস্ট থেকে সুবিধা আছে ওই যে অ্যাফিলিয়েট মার্কেটিং, যে ভাই বললে একটু মার্কেটিং পারে। অ্যাফিলিয়েট মার্কেটার যে এই থিমটা যার লিঙ্কের মাধ্যমে ক্লায়েন্ট কিনবে তাকে দেবে 30%। তাহলে যার থিম সে পাবে 40%, যার মার্কেটিং এর মাধ্যমে এই থিমটা ক্রয় করা হবে সে পাবে 30%, আর বাকিটা থিম ফরেস্ট পাবে। সুতরাং এখানে তিনটা কিন্তু ইনকামের একটা সোর্স, মানে একটা একটা থিমেই, ঠিক আছে? একজন ওনার থাকে যে তৈরি করে, আর এই যে অথরিটি মানে এই যে থিম ফরেস্ট, ঠিক আছে? আর যে মার্কেটিং করে সেও কিন্তু এই থিমটার কমিশন পায়। অর্থাৎ মানে ইনকাম করার অনেক সোর্স আছে, মেন কথা কাজ শিখতে হবে ভালোভাবে। কাজ যদি আপনি পারেন তাহলে দেখবেন অনলাইনে মানে যে কোনো ভাবে আপনি কিছু করতে পারবেন। তো আমরা যেহেতু ওয়েব ডিজাইন শিখছি, ওয়েব ডিজাইন এমন ভাবে শিখতে হবে যেন এরকম টেমপ্লেট ইমপ্রুভ করানো যায়। অনেকে দেখবেন মার্কেট প্লেসে ফাইবারে বা আপওয়ার্ক অথবা ফ্রিল্যান্সার.কম এগুলো কাজ করে, প্লাস এই থিম ফরেস্টে সাবমিট দেওয়ার মতন কিন্তু কোয়ালিটি তৈরি করা খুব টাফ, মানে অনেকে পারে না। এজন্য একদম কোয়ালিটিফুল ভাবে শিখতে হবে। যদি মানে থিম ফরেস্ট আপলোড দেওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে কোনো রকম ফাঁকি বা কোনো রকম শর্টকাট ওয়ে বা অল্প কোড করে যেন আমার কাজ হয়ে যায়, বা আমি একটু শর্টকাটে শিখবো, এই ধরনের মন মানসিকতা থাকলে তার দ্বারা সম্ভব আমার মতে হবে না, বা হবে হয়তো লেট হবে। কিন্তু যদি আপনার খুব ধৈর্য বা আগ্রহ আর চেষ্টার সমন্বয় থাকে তাহলে দেখবেন আপনি ওই গুগল করে করে বা আমি যা বলবো বা আপনি অন্য জায়গা থেকে যে রিসোর্স গুলো নেবেন সেই রিসোর্স থেকে আপনি অনেক কিছু দূর আগাতে পারবেন, ঠিক আছে? জি ভাইয়া। তো আমরা অনেক কথাই বললাম প্রথম ক্লাস, ঠিক আছে? তারপরেও যদি অনেক দেখা আছে বুঝতে অসুবিধা হয়, পরের ক্লাসে আমরা আবার দেখা আছে এইগুলো প্রশ্ন করবেন, ঠিক আছে? আমরা সেগুলো আবার হচ্ছে আমরা ইয়ে করবো, ফিডব্যাক দেবো। অনেক সুন্দর একটা জিনিস বললেন এই লাস্টে। বলেন ভাই।
জি ভাই, তাহলে আজকের মতন কি আমরা মানে সমাপ্ত ঘোষণা করতে পারি সবাই? ভাই ইনশাআল্লাহ ভাই আপনাকে আমি ডিটেইলস কিছু পয়েন্ট মনে হয় এই যে মেসেঞ্জার গ্রুপ খোলার ব্যাপারে ইয়া করতেছেন। ওই মেসেঞ্জার গ্রুপে আমি যত সম্ভব অ্যাড হওয়া ঝামেলা, মানে আমি হচ্ছে মনে করেন যে মেসেঞ্জার আর থাকবো না, প্লাস আপনারা যদি একটা গ্রুপ খোলেন তাহলে সুবিধা হয়, মানে আমাদের আমি সবাই বলে দিচ্ছি, মানে সবাই আপনারা একটা গ্রুপ করেন, আপনাদের ভিতরে একজন অ্যাডমিন হন, ঠিক আছে, মানে ইয়ে হলে সুবিধা হয়, মানে আমি ভাই তো কেউ কারোর সাথে তো ভাবে অ্যাড নাই, অ্যাড তো দিতে পারবে না, একজনের সাথে কন্টাক্ট মানে কানেক্ট থাকলে সবাইকে অ্যাড দিতে পারবে। ওমর ভাই আপনি একটা গ্রুপ খুলে ফেলেন না, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, আপনি এই মোহাম্মদ ওমর ভাই একটা গ্রুপ খোলেন, মানে মেসেঞ্জার গ্রুপ, ঠিক আছে, এই গ্রুপে সবাই অ্যাড হবে, দিয়ে আমি আপনাকে মেসেজ দিয়ে দেবো মোহাম্মদ ওমর ভাইকে গ্রুপে, যে কোনো ভাবে আপনি সবাইকে বলে দিলেন, তাহলে সুবিধা হয়, তাছাড়া মেসেঞ্জার গ্রুপ করলে একটু মানে আমার একটু হালকা অসুবিধা, ঠিক আছে, মানে একটু সমস্যা, তাছাড়া কোনো ব্যাপার নাই, মানে একটু ইতস্তবোধ এই। আচ্ছা আচ্ছা, ওমর ভাই আপনি সবাইকে একটা ইয়ে দিয়ে দিন এখান থেকে, যে বা আপনাকে আপনার একটা রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি, ফ্রেন্ড রিকোয়েস্ট, আপনি অ্যাকসেপ্ট করে নিন। আর আমাদের আর গ্রুপের ওই গ্রুপের নামটা সেম সেম আমাদের এই গ্রুপের নামটাই দিন, হ্যাঁ তাহলে ভাই অবশ্যই ইনশাআল্লাহ। হ্যাঁ, তাই তাহলে মোহাম্মদ ওমর ভাই দায়িত্ব থাকলো, তিনি হচ্ছে এরকম ভাবে সবাই মেসেঞ্জার গ্রুপ করে ফেলুক, তাই আমাদের দেখা যাচ্ছে কমিউনিকেটটা আরো সুবিধা হবে, বেশি ভালো হবে, ঠিক জি আছে। ভাই ওটাই মানে ফেসবুকে ধরেন অনেকে থাকেন তো মেসেঞ্জার চ্যাটে সবারই অন থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ করতে করতে চ্যাটে অনেকে রিপ্লাই দিতে পারবে। হ্যাঁ, যাক, তাহলে হয়তো আপনি তাহলে দায়িত্ব নিলেন, ঠিক আছে, মোহাম্মদ ওমর ভাই আমাদের যাক ভালো, একটা মন থেকে ইয়ে করেছে, ঠিক আছে, ভালোভাবে দায়িত্ব পালন করেন, আর আমরা তো আছি, সবাই সহযোগিতা করবো, সব একসাথে থাকবো, ঠিক আছে, আর যে কোনো প্রশ্ন হলে করেন, আর নেক্সট ক্লাস কিন্তু সামনের দিন নাই, মানে তারপরের দিন, ঠিক আছে, আগামীকালকের পরে, ওকে। আচ্ছা আর আ- আ- আরেকটা বিষয়, মনে করেন গ্রুপে যদি কেউ পোস্ট করে, ঠিক আছে, গ্রুপে যদি কোনো কিছু জানার জন্য কেউ পোস্ট করে, তাহলে আপনারা যারা পারবেন, মানে জানেন বা মানে নিয়মটা বোঝেন বা সিস্টেমটা জানেন বা ইনফরমেশনটা জানেন, আপনারা নিজেরা মানে একটু কমেন্ট করে দিলেই বা উত্তর দিলে সুবিধা হয়, বুঝতে পেরেছেন, তাছাড়া ওই সবাই যদি মানে আমি দিতে গেলে আমার একটু ইয়ে হয়, মানে অসুবিধা হালকা, বুঝতে পেরেছেন, মানে সবাই একটু অ্যাক্টিভ থাকলেন, আপনার মাধ্যমে যদি একজন উপকৃত হয়, তাহলে দেখবেন সে আপনার মন থেকে একটু ভালোবাসবে, মানে দোয়া করবে এক জি কথায়। ভাই যে যতটা পারবে সর্বোচ্চ হেল্পটা দেওয়ার হ্যাঁ, চেষ্টা করবে। হ্যাঁ, এই সবাই সবাই এই মন মানসিকতা করতে হবে, ঠিক আছে। সর্বোচ্চ করা হবে যতটুকু পারা যায় আর কি। হ্যাঁ, অবশ্যই, জি, যার যার অবস্থান থেকে যে যতটুকু পারা যায় সর্বোচ্চ করতে পারলে দেখবেন যে মানে সবার মনটা ভালো থাকবে এক কথায়, ইয়ে যে, ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে হয়তো শেষ করতে পারি, ঠিক না, না আর কোনো কথা বাকি আছে? না আর ঠিক আছে, জি। পিডিএফটা ও, পিডিএফটা কি ওই ফেসবুক গ্রুপে দিয়ে দেবো? জি ভাই দিয়ে দেন ওর ডিজাইনে। আহ, ফেসবুকে দিতে পারেন, হ্যাঁ, ফেসবুক গ্রুপে দেবে। হ্যাঁ, ওয়েব ডিজাইন গ্রুপে দিয়ে দেবো রে, আর এই ভিডিও তাহলে আমার একটা আগে ইউটিউব চ্যানেল খোলা ছিল, সেখানে তাহলে দিয়ে দেবো নি এই ভিডিওটা, ঠিক আছে, ওই জি ভাই ইউটিউবে দিয়ে ইউটিউবের লিংকটা দিয়ে দেন ভাই। হ্যাঁ, ওই হ্যাঁ, গ্রুপে দিয়ে দেবো নি। তাছাড়া মনে করেন আবার ওই ইউটিউবে মানে করার সময় পাওয়া যায় না, এই কাজ মাজ করতে গেলে হয় না আসলে। জি ভাই সমস্যা নাই, আপনি পোস্ট করে জাস্ট লিংকটা দিয়ে দেন, হ্যাঁ, ওইটা ওটা দিয়ে আমি দেবো দেবো। নি। জি, ঠিক আছে। ভাইয়া, জি। আপনি ইউটিউবে লিংকটা আপলোড করার সময় একটা জি। প্লেলিস্ট, মানে ওই ভিডিওটা একটা প্লেলিস্টে করে দিয়ে দিন, মানে ফার্স্ট ক্লাস কিভাবে করতে হয়। ও আচ্ছা, ঠিক আছে, ওইটা লিখে দেবো, যে ওয়েব ডিজাইন ফার্স্ট টিউটোরিয়াল, ওকে, ওইটা লিখে দেবো আমি, ঠিক আছে, আমাদের ব্যাস, আর আপনারা হচ্ছে ওখান থেকে দেখে নিতে পারলে সুবিধা হবে, তোমার বারবার ই করা লাগবে না নে। ঠিক আছে, তাহলে ঠিক আছে। পিডিএফটা তাহলে আমি হচ্ছে ফেসবুকে দেবো, আর ঠিক আছে, ওকে, ওইভাবে দিয়ে দিচ্ছি আমি। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, ঠিক আছে। আচ্ছা, ওকে, ওকে ভাইয়া, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।